আপনাকে আমি বিয়ে করতে চাইনি, আপনাকে নিয়ে আমি সংসার করব এমনটা আমি ভাবিনি। মাত্র কয়েক ঘন্টা আগে যার সাথে বিয়ে হলো বর্তমানে সে তোহফার স্বামী। এমন কথা সদ্য বিবাহিত নারী শুনলে যেমন চমকাবে, তেমনই তোহফা চমকালো। যদি বিয়ে বা সংসার করার ইচ্ছা হয়নি তাহলে বিয়ে কেন করলো? তাকে যখন পছন্দ নয় তাহলে শুধু শুধু বিয়ে করে এখন ফাজলামো হচ্ছে নাকি তার সাথে? তোহফা মুখে কিছুই বলল না, মুচকি হেসে চোখ তুলে তার দিকে তাকালো। কেন বিয়ে করেছে তা জিজ্ঞেস করলো না, তাকে কেন বিয়ে করতে চায়নি তা জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করতে চাননি তার কারণ কি ছিল? সাফির তার নতুন বধূর মুখের পানে তাকালো, কোনো জড়তা ছাড়াই উত্তর দিল, আপনার নামের জন্য আপনাকে আমি বিয়ে করতে চাইনি, আপনার নাম আমার পছন্দ নয়। তোহফা খুবই আশ্চর্য হলো যে সামান্য নামের কারণে সে বিয়ে করতে অমত করেছেন। তোহফার নামে যে খারাপ এমন তো নয়, এটা তার বাবার দেওয়া নাম, তাবাসসুম তোহফা। সত্যি খুব অবাক হচ্ছে, হতবাক হয়ে সাফিরের দিকে তাকিয়ে আছে। তাকে বিয়ের আগে একবার দেখেছে কিন্তু কথা হয়নি তার সম্পর্কে, তেমনই কিছু জানে না, তাকে জানার সময়টুকু সে পায়নি। তোহফা কিছু সময় চুপ থাকে, আবার মুচকি হেসে বলল, তা কেন? আমার নাম তো খুব সুন্দর অর্থ বহন করে। সাফির রুম থেকে বের হতে হতে খুবই অস্পষ্ট স্বরে বলল, কিন্তু আপনার নাম আমার জীবনে খুবই খারাপ স্মৃতি বহন করে। তোহফা কিছুই বুঝতেছে না, ভাবনায় পড়ে গেল। হঠাৎ খারাপ লাগতে শুরু করলো, এ কেমন সম্পর্কের সাথে জড়িয়ে গেল। এটা আশ্চর্যের কথা, সামান্য নাম কি কারো কাছে অপছন্দের হতে পারে? তা তো তার জানা ছিল না। সদ্য বিয়ে করে বাসর ঘরে বসে আছে তোহফা, চিন্তা করছে কেমন অদ্ভুত বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। না আছে ফুল আর না আছে সুন্দর পরিপাটি করে গোছানো রুম। এটা কোন দিক থেকে বাসর ঘর মনে হচ্ছে? বাসর ঘর তো বাদ, এখন তো মনে হচ্ছে এই লোককে কেউ জোর করে বিয়ে দিচ্ছে। তোহফার খুব হাসি পেল, ছেলেদেরও কি কেউ জোর করে? জোর তো শুধু মেয়েদের উপর চলে। সেই যে অদ্ভুত কথা বলে স্বামী নামক লোকটা বের হয়ে গেল, আর এখনো আসলো না। লোকটা চলে যাওয়ার 1 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে, কিন্তু মনে হচ্ছে অনেক সময়। এত সময় ধরে কার একা একা ভূতের মতো বসে থাকতে ভালো লাগে? তার উপর কথা শেষ করে যায়নি, সিনেমা নয় যে বিয়ে করলো সংসার করলো না। কি পেয়েছে তাকে? এতটা অসহায় নয় সে। যখন যে পারছে সে তখন তার জীবন নিয়ে খেলা করে। সত্যিই বিরক্ত একা একা বসে বসে। তার এটা বাসর ঘর কম জেলখানা লাগছে। তা না হলেও এটা কোনো বাসর ঘরের নমুনা নয়। ভালো লাইটও নাই, এই আলোতে চোখ ব্যথা করছে। এত নিভু নিভু আলো, আর খুবই সাদামাটা ঘর। চারপাশে এক এক করে সাজানো প্রতিটি বস্তু যেন একে একে গল্প বলে। ঘরটির এক কোণে একটি খাট রয়েছে, যা নির্জনভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন কোনো এক সময়কার অগোচরে থাকা সঙ্গীর অপেক্ষায়। পাশেই একটি আলাদা আলনা, যা শোভা পাচ্ছে তার উপর রাখা কিছু এলোমেলো করে রাখা জামা কাপড়ের সঙ্গে, যেন সময়ের মঞ্চে একটি স্থির দৃশ্য। একদিকে একটি আলমারি খোলা দাঁড়িয়ে আছে, যার ভেতর ছড়িয়ে থাকা কাপড় আর দ্রব্যাদির মৃদু হুঙ্কার মনে করিয়ে দেয় অতীতের স্মৃতি। দরজার পাশেই একটা ছোটোখাটো টেবিল, তার উপর কিছু অল্প স্বল্প অবহেলিত বই হয়েছে। দক্ষিণ দিকের জানালাটি বন্ধ। এই যেন এক নীরব অভ্যন্তরীণ দোলাচলে ঘেরা একটি সময়, যেখানে তোহফা এবং তার চারপাশে জিনিসপত্র একে অপরের সাথে অনুপ্রাণিত হয়ে অস্তিত্ব খুঁজে পায়। কখনো ভাবিনি জীবনে বোঝাপড়া এত দূর নিয়ে আসবে আমাকে। একটা অচেনা জায়গা, অচেনা মানুষজন, আগের থেকে এলোমেলো লাগে এখন। অবশ্য আমার জীবনে কখনোই গোছানো ছিল না। বাবা থাকলে হয়তো আজ অন্যরকম পরিবেশে বিয়ে হতো আমার। এই রকম অদ্ভুত আর অসহায় বোধ আসতো না ভেতরে। আর মাকে দোষ দিয়েও বা কি হবে, তিনিও পরিস্থিতির শিকার। নানান চিন্তা করতে করতে উঠে দাঁড়ায় তোহফা। উঠে গিয়ে দক্ষিণ দিকের জানালা খুলে দেয়। দমকা হাওয়া শরীরে স্পর্শ করে শীত শীত অনুভব হচ্ছে। শীত এসেই গেল হয়তো। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার ফলে আবহাওয়া খুবই ঠান্ডা। আর এখন নভেম্বর মাস, শীত খুবই নিকটে। এত সময় দম বন্ধ লাগছিল বন্ধ করে। তোহফা ভাবলো এলো কিরে বাবা। ঘর এলো অগোছালো, অপরিষ্কার এবং অদ্ভুত তো বটে। মানুষটা কেমন হবে তা জানার আগেই জানলো সে অগোছালো, আর সে তাকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। তাকে সে কি সামলে রাখবে? একটু কি যত্ন করবে?
নিজের কাছে নিজের প্রশ্ন ভিতর থেকে উত্তর এলো, হয়তো না। তার তো একটা ভরসার হাত চাই, এমন হাত চাই যে হাত তাকে আগলে রাখবে সারা জীবন। ক্লান্তি এসে গেলে নিশ্চিন্তে মাথাটা হেলে দিলেও তার কাঁধে, তিনিও পরম যত্নে তাকে আগলে নেবে। হয়তো সে ভাগ্য তার হয়নি। তোহফা গিয়ে আবার খাটে বসলো। তোহফা কমপক্ষে 2 ঘন্টারও বেশি সময় ধরে বসে আছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এখন 1:10 কিন্তু যার জন্য বসে আছে তার আসার নামই নিচ্ছে না। কথাগুলো বলতে ইচ্ছে করছে, তার থেকে উত্তরগুলো জানতে ইচ্ছে করছে। তোহফা মাথাটা খাটের সাথে হেলান দিয়ে আজ শোয়া অবস্থায় চোখ বুজে আছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ আসলো। হয়তো তোহফা যার জন্য অপেক্ষা করছে সেই মানুষটা আসলো। অপেক্ষাকৃত মানুষটার আওয়াজ পেয়ে তোহফা উঠে বসলো। তোহফা সরাসরি তাকালো তার মুখের দিকে, বিন্দু বিন্দু পানি মুখে এবং হাতেও। হয়তো ফ্রেশ হয়ে আসছে। ফ্রেশ হতে এত সময় লাগে কারো? রুমের সাথে ওয়াশরুম নেই, সম্ভবত বাহিরে যেতে হয়। তোহফার কিছুতেই সমস্যা ছিল না, তার জীবনসঙ্গী অতি গরিব বা মধ্যবিত্ত হোক, দুবেলা দুমুঠো ঠিকঠাকভাবে খেতে পারলেই হলো। শুধু তাকে সম্মান করুক, তার পাশে থাকুক, ভরসার জায়গা হোক, বিশ্বাস করুক। সত্যিই কি সে এমন হবে? কিন্তু প্রথমেই তো সে তার আশা ভেঙে দিল। সে বেশি কিছু চায় না, অতিরিক্ত আশা করেও না। মানুষটা গামছা দিয়ে হাত মুখ মুছে শরীরের ঘামযুক্ত শার্ট খুলে নতুন শার্ট পরিধান করলো। লোকটা দেখতে মন্দ নয়, গায়ের রং ফর্সা, যা তার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলছিল। তার দৃষ্টিতে এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। সাদা শার্ট পরিহিত স্বামী নামক লোকটার চেহারা অত্যন্ত পরিচ্ছন্ন এবং মার্জিত। শার্টটি তার শরীরে যথেষ্ট ফিট ছিল, যা তার সুঠাম শরীরের গঠনকে সুন্দরভাবে তুলে ধরছিল। তার সঙ্গে পরা কালো প্যান্ট ছিল সুদক্ষভাবে, যা আধুনিক ফ্যাশনের ছোঁয়া দিচ্ছিল। এই পোশাকের সঙ্গে তার সোজা চুলগুলি সুন্দরভাবে সাজানো, যা তার মুখের আকৃতিকে আরও প্রাঞ্জল করে তুলছিল। এত সময় তোহফা সাফিরের দিকে তাকিয়েছিল। এখন লাজে নুয়ে গিয়ে তোহফা নিচের দিকে তাকিয়ে আছে। খুব নার্ভাস লাগছে। হাত ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে গেছে। দুজন নারী পুরুষ একদম একলা একটা রুমে আছে, কিন্তু তারা বৈধ সম্পর্কে রয়েছে। কি অদ্ভুত কথা, তাই না? সামান্য কবুলে দুটো মানুষের জীবন এভাবে পরিবর্তন হয়ে গেল। সাফির দেখতে যে খারাপ এমনটা নয়, তাকে সুদর্শন বলা যায়। সেদিক থেকে তোহফা কালো, তার সামনে নিজেকে কেমন যেন অযোগ্য লাগছে। বিয়ের আগে তার নাম শুনছে, নাম নাকি সাফির রহমান। সামনাসামনি দেখার ভাগ্য হয়নি তার, বিয়ের সময় দেখা পেল তার। হয়তো বিয়ে এমনই এক বন্ধন, অচেনা একটা লোকের উপর অদ্ভুত অনুভূতি কাজ করতেছে। সাফির খাটের এক পাশে বসলো, মাথা নিচু করে আছে। তোহফাও চুপ করে আছে। মেয়ে হয়ে কি প্রথমে কথা বলা যায়? এভাবে কিছু সময় অতিবাহিত হলো। তোহফা আর পেরে উঠল না। এবার সেই মুচকি হেসে বলল, আমাকে বিয়ে না করতে চাওয়ার কারণ কি? একটু থেমে আবার বলল, আমি কালো তাই? সাফির মুখ তুলে তোহফার দিকে শীতল চোখে তাকালো। তার দীর্ঘ ঝলমলে চুলগুলি কোমর পর্যন্ত পড়েছে। গোলগাল মুখের উপর দুটি বড় ও মায়াবী চোখ আছে, যা যেন অদ্ভুত এক রহস্যকে প্রকাশ করে। তার গাল দুটো স্বাস্থ্যোজ্জ্বল এবং হালকা রঙের আভায় চকচক করছে, যেন প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার উদাহরণ। মুখের হাসিটি ছিল উজ্জ্বল এবং মধুর, যা যে কাউকেই কাছে টেনে আনতে পারে। তার হাসিতে একটি স্বাভাবিক স্নিগ্ধতা ছিল, যেন সারা দুনিয়া তার সঙ্গে হাসছে। তার মুচকি হাসি এত স্নিগ্ধতা নিয়ে আসছে মুখে। সে যখন কথা বলল, তার গলার স্বর ছিল কোমল এবং হৃদয়গ্রাহী। তার পুরো অবয়ব ছিল আকর্ষণীয় এবং স্নিগ্ধ, যা এক অনন্য সৌন্দর্যের গল্প বলে। তাকিয়েই আছে সাফির, চোখ নড়ছে না তার। তোহফার অস্বস্তি হচ্ছে, এইভাবে তাকিয়ে আছে তাই। তোহফা এদিক ওদিক তাকাচ্ছে। সাফির বুঝলো হয়তো ওর অস্বস্তি হচ্ছে। আপনি হয়তো শুনতে ভুল করছেন, আমি আপনাকে কালো বলিনি, আর আপনি তো কালো না। এটুকু বলে সাফির আবার চুপ করে গেল। তোহফা আর ধৈর্য ধরে রাখতে পারছে না। মানুষ এত কম কথা কিভাবে বলে? এভাবে কৌতূহল রেখে কি মজা পায়? তাহলে আমার নাম পছন্দ নয় কেন? আমার নাম যে খারাপ এমন তো নয়। আপনার নাম আমার পছন্দ নয় কারণ আমার প্রথম স্ত্রীর নাম তোহফা। বিবাহের বাঁধনে আবদ্ধ হওয়ার পর যখন সে শুনল তার সদ্য বিবাহিত স্বামীর আরেকটি বিয়ের কথা, তার মনে যেন ঘূর্ণির সৃষ্টি হলো। হৃদয়ের মধ্যে অশান্তির ঢেউ খেলতে লাগলো। সে প্রথমে স্তব্ধ হয়ে গেল। চোখে দেখা স্বপ্নগুলো কিভাবে এক নিমিষে ভেঙে পড়ল। তোহফা আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে গেল। প্রথম স্ত্রীর নাম মানে কি? এই লোকের আগে
একটা বিয়ে হয়েছিল সে তো জানতো না, তার মা তো তাকে বলেনি যে তার স্বামীর একটা বিয়ে আছে। তোহফা কল্পনা করতে পারছে না যে সে তার দ্বিতীয় নারী, এর আগেও তার বিয়ে হয়েছে। তোহফা প্রচুর ঘামছে, মাথা কেমন যেন করছে, হয়তো এখনই পড়ে যাবে। সাফির তোহফার এই অবস্থা দেখে এক গ্লাস পানি সামনে ধরল। তোহফা এক নিঃশ্বাসে পানির গ্লাস খেলো। অবশেষে তার মন থেকে একটি প্রগাঢ় চিৎকার বেরিয়ে এলো। সে অনুভব করলো তাকে নিজেকে রক্ষা করতে হবে। এই সম্পর্কের উপর আস্থা রাখতে গেলে তাকে সমগ্র পরিস্থিতি গভীরভাবে বুঝতে হবে। সে স্থির করলো নিজেকে, সত্যতা যাচাই করতে চায়। মানুষ ভুল হলে সে আর ঘরের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না। সাফির যা বোঝার বুঝে গেল। তোহফা আগে থেকে জানতো না যে সাফিরের আগে বিয়ে হয়েছিল। সাফির প্রশ্ন করে, আপনি জানতেন না? তোহফা মাথা নাড়াই, মানে সে জানতো না। সাফির অবাক হয় যে জানতো না তোহফা এটা ভেবে। ঠকিয়ে বিয়ে করতে সে কখনোই চায়নি। সে তার মাকে তো পরিষ্কার বলে দিছিল যে পাত্রীকে যেন সব জানায়। সাফির একটা দীর্ঘশ্বাস ফেলল। তোহফা সোজা হয়ে বসে আছে। আমরা মনে হচ্ছে পরিস্থিতির শিকার। আমাকে জানানো হয়েছে যে আপনি সব জানেন। কেমন কথা পরিস্থিতির শিকার? আপনার আগে বিয়ে আছে তা আপনার হবু বউকে জানানোর প্রয়োজন মনে করেননি? দেখুন, আপনি ভুল ভাবতেছেন। আপনার ফ্যামিলিকে জানানো হয়েছিল এই কথা। তোহফা প্রচণ্ড রেগে গেল। বসা থেকে উঠে সাফিরের সামনে গিয়ে দাঁড়ালো। চোখে পানি টলমল করছে, চোখ লাল হয়ে গেছে। নিজেকে আর সামলে রাখতে পারছে না, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না তোহফা। সামান্য চিৎকার করে বলল, এই বিয়ে মানে না আমি। সকাল হলেই আমি আমার মায়ের কাছে চলেই যাব। হতিন নিয়ে ঘর হল্লাম, আর আজকাল মাইয়া মানুষের এত তেজ কি কমু আর। হতিন নিয়ে রইছি কামড়া কামড়ি হরি, নাই বুঝলে হাসুর মা। সমীরে টরাইছি বাহের নাহান, যা কইছে তাই হরছি। আজকাল মাইয়ারা তার সমীরে তো টরায় না, উল্টা বউয়ের পাহের ধারে পড়াইয়া থায় স্যাঁ স্যাঁ। ঘর থেকে শুনতে পাচ্ছে তোহফা তার দাদি শাশুড়ির বলা কথাগুলো। পাশের বাসার হাসুর মায়ের সাথে কথা কম, তোহফার নামে বদনাম করছে বেশি। রাতে যখন সাফিরকে তোহফা বলল সে তার মায়ের কাছে চলে যাবে, তখন আরও চিৎকার চেঁচামেচি করছে সাফিরের সাথে। তখন বাসার সবাই জেনে গেছে যে তোহফা প্রথম বিয়ের কথা কিছু জানতো না। অনেক চিৎকার চেঁচামেচি হওয়ার পর সাফির রাতেই বাসা থেকে বের হয়ে যায়। এখন পর্যন্ত সে বাসার দিকে মুখ করেনি। তোহফার কে শুনিয়ে শুনিয়ে আবারও বলছে খোদেজা বেগম, মোর নাতি তো চান্দের টুকরা বুঝলে। অমন পোলা এই পাড়ায় খোঁজে দিক কেউ, জানি পাইবে না। কি সুন্দর তার মুখখান, দেখলেই পরানটা জুড়াইয়া যায়। ওর মতো কালা মাইয়ার যে মোর নাতি বিহা হরছে, তাই ওর সাত কপালের ভাগ্য। দাদির কথাগুলো খুব গায়ে লাগছে তোহফার। যে যাই বলুক, তার গায়ের রং নিয়ে কেউ কিছু বললে অনেক খারাপ লাগে। তোহফা শোয়া থেকে উঠে গিয়ে জানলা দুটো খুলে দিল। সকালের মিষ্টি রোদ তার মুখে পড়ে আরও চকচক করছে মুখখানা। জানালা দিয়ে চোখ দিলে দেখা যায় পিছনে ঘন জঙ্গল। অবশ্য জঙ্গল নয়, প্রচুর গাছপালায় ভরপুর, তাই এক প্রকার জঙ্গলের মতো লাগছে। শহর থেকে প্রায় অনেকটা দূরে নির্জন জায়গা। গাড়ি পেতে একটু কষ্টসাধ্য বটে, আমার একেবারে গাড়ি পাওয়া যায় না তেমন নয়, একটু কষ্ট হয়। তার শ্বশুর বাড়ির সামনে থেকে পাকা রাস্তা চলে গেছে, মাঝে মধ্যে দুই একটা গাড়ি চলার আওয়াজ পাওয়া গেল। সকাল থেকে মফস্বল বলা চলে না, এক প্রকার গ্রামই এটা। গ্রামের নাম মধুপুর নামের সাথে তার সৌন্দর্য ও মধুর মতো উপভোগযোগ্য, কিন্তু তোহফার মন এই সৌন্দর্য ভালো করতে পারছে না। তোহফার কখনো অতি ঘোরাঘুরি করার সুযোগ হয়নি, তেমন স্বাধীনতা পায়নি সে। 12 বছর বয়সে মারা যায় তৌহিদ রহমান, তোহফার বাবা। মা 1 বছরের মাথায় বিয়ে করে একজন ব্যবসায়ীকে। মা দেখতে সুন্দর, ভালো ঘরে বিয়ে হয়েছে। তোহফা তার বাবার মতো দেখতে শ্যামলা। তার ভাগ্য নাকি খুব ভালো হবে, কারণ মেয়েরা বাবার মতো হলে নাকি অনেক সুখী হয়, এটা তোহফার দাদি বলতো। এখন তোহফার কাছে সুখগুলো আয়নাতে দেখা মুখের মতো, দেখা যায় ছোঁয়া যায় না। তার গায়ের রং নিয়ে সবসময় কটু কথা শুনে এসেছে সবার থেকে। তোহফা এটাই ভাবে সবসময়, রূপে আটকে থাকা মানুষগুলি কি আদৌ বুঝে ভেতরের সৌন্দর্য? নিজের কাছেই প্রশ্ন করে, আবার নিজেই কাছেই উত্তর মিলে, হয়তো না, বুঝবে না তারা। 12 বছরের সময় বাবা পৃথিবী থেকে চলে যায়, আর মা তার কাছ থেকে 5 বছর মামা মামির কাছে বড় হয়েছে। অতঃপর তারাও অতিষ্ঠ, তাকে নিয়ে এত মানুষের খরচা কিভাবে মামা একলা মানুষ বহন করবে।
তোহফা প্রায় দেখতো মামা মামির ঝগড়া। তাদের 3টা সন্তান আর তোহফা একজন, তার উপর নানা নানি তো আছেই। তোহফার অনেক খারাপ লাগতো, তাই মাকে ফোন দিয়ে কান্নাকাটি করতো। রেহেনা বেগম মেয়ের কান্নাকাটির কাছে না পেরে নিয়ে আসে নিজের কাছে। তোহফাকে তার নিজের কাছে রাখাটা যুদ্ধের মতো ছিল। তার বর্তমান স্বামী শহীদুল আলম মানতে রাজি না স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে, তবুও রেহেনা বেগম কষ্ট করে স্বামীকে মানিয়েছে। 5 বছরে রেহেনার 2টা সন্তান হয়েছে। মেয়ে ছিল 3 বছরের আর ছেলে ছিল 6 মাসের। বর্তমান স্বামীর প্রথম ঘরের একটা ছেলে আছে। 6 মাসের ছেলের দোহাই দিয়ে রেখেছে। তখন সাহায্য করার মতো কেউ নাই। আপন মেয়ে হলে সুবিধা হবে এটা বুঝিয়ে রেখেছিল। 17 বছর বয়সে মায়ের কাছে এসেছে। 2 বছর যেতে না যেতেই শহীদুল আলম আর রাখবে না। এইচএসসি পরীক্ষার পর পড়াশোনা বন্ধ করে দিলেন শহীদুল আলম। রেহেনা কিছু বলতে পারতেন না, সেই জোর তার ছিল না, চুপচাপ মেনে নিত। তোহফার 20 বছর হতে না হতেই কোথা থেকে পাত্র হিসেবে সাফিরকে ধরে আনে শহীদুল। এই 2 বছরে অনেক চেষ্টা করেছে বিয়ের জন্য, তাই পাত্র হিসেবে বুড়ো খাটো যেমন পেয়েছে তাই এনেছে। রেহেনা পা ধরে এতদিন মেয়েকে রক্ষা করেছে। যতই হোক মেয়ে তো। সাফিরকে দেখে তার ভালো লেগেছে মেয়ের পাশে, তাই তিনি প্রথম বিয়ের কথা লুকিয়েছে মেয়ের কাছে। তার সাধ্য ছিল না মেয়েকে এর থেকে ভালো কারো হাতে তুলে দেওয়ার। মেয়ের গায়ের রঙের জন্য কেউ তেমন একটা পছন্দ করতো না। মোটা অঙ্কের যৌতুক দাবি করতো, রেহেনার এত সাধ্য ছিল না। নিজের জামানো টাকা আর তোহফার বাবার কিছু সামান্য পরিমাণ সম্পত্তি বিক্রি করে তোহফাকে বিয়ে দিয়েছে। তা তোহফা জানে না। তার দ্বিতীয় স্বামী তো বলেই দিয়েছে এই মেয়েকে এতদিন 3 বেলা খাইয়ে পড়ালেখা করিয়ে তার কী লাভ হয়েছে, যে এখন বিয়েতে অর্থদান করতে হবে। হাত জোর করেও সামান্য পরিমাণ অর্থও পেল না রেহেনা। তোহফার শ্বশুরের দাবি ছিল 3 লক্ষ টাকা দিবে। রেহেনা হাত জোর করে 2 লক্ষর কাছে টাকার অঙ্ক নিয়ে আসে। সব দিক থেকে বিবেচনা করলে এর থেকে ভালো পাত্রের কাছে তিনি মেয়েকে বিয়ে দিতে পারতেন না। একজন পুরুষের 3-4 বিয়ে জায়েজ, সেখানে সাফিরের স্ত্রী নেই, তাই তিনি কোনো সমস্যা দেখলেন না। অন্যদিকে তার সংসার তো বাঁচাতে হবে, তাই না? এই বিয়ে না হলে তাকে তার স্বামী তালাক দিত। আবার বসার রুম থেকে ডাক আসলো দাদি শাশুড়ির। নবাব জাদি আনছি নাহি যে দুয়ার দিয়া বইয়া থাকতে হইব? স্বামী তো নাই যে তার সোহাগ খাইতেছে, তাই আইতে পারছে না। স্বামী সোহাগ পাওনের লাইগা ভাগ্য লাগে রে, তগো মতো বিষে ভরা মাইয়ার এই ভাগ্য নেই। তোহফার শাশুড়ি আর শুনতে পারল না। তিনি রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আসলেন। শাশুড়ির পানে তাকালেন, দীর্ঘ শ্বাস নিয়ে নরম সুরে বলল, মা, ও নতুন মানুষ, প্রথমেই বাড়িতে এসেছে। আপনি কি বলেন এসব? এভাবে বলবেন না, দয়া করে, বেচারি কষ্ট পাবে। আজ রাতের তো কথা জানেন, ও জানতো না সাফিরের বিয়ে আছে। আমরা তো সবটা জানিয়ে বিয়ের দিকে এগিয়েছি, এখন হঠাৎ করে জানলে কষ্ট তো পাবেই। খোদেজা বেগম চেতে গেলেন, কঠিন গলায় বলল, হন রুমা খাতুন, তোমার এই বিলাইয়ের স্বর ছাড়ো, বুঝলা? এমন ম্যাও করে ছেলের বউ পালবা নাকি? প্রথমটাকে একটু শাসন করলে আইজ মোর নাতিটার কপালে এই কালামাইয়া জুটতো না। আহা, কি সুন্দর ছিল আগের বউটা। এত চাপা স্বভাবের হইলে কি আর সংসার সামলাইতে পারবা তুমি? মোর মতো ভালো হাউরির পাল্লায় খাইয়া সংসার করিতেছ, অন্য কেউ হইলে পারতা না। এমনি সময় ম্যাও করো না মোর লগে। তখন তো কি তেজ, মাগো মা, এই মাইয়ার লইগা এখন কত দরদ। রুমা খাতুন 70-80 দশকের 8ম শ্রেণী পাশ করা মহিলা। তিনি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলাফেরা করতে আগ্রহী। খুব কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, খুব চাপা স্বভাবের, অযথা কথা খরচ করেন না। ঝগড়া ঝামেলার ভিতর তিনি নাই, শান্তিপ্রিয় সে, কিন্তু তার ভিতরেও সে খুব কঠিন ধাঁচের মানুষ। কথা সীমিত বলেন, তাই শাশুড়ির সাথে আর কথা না খরচ করে ছোট মেয়েকে ডাক দিলেন। সাইমা, দেখো তো তোর ছোট ভাবি উঠলো কি না। হয় দেখ ছোট শাহজাদি উঠছে নাকি। মুখ সময় ফয়জরের সময় আইতাম রন্ধন ঘরে, আর এখন তো ডিজিটাল যুগ। সাইমা ডাকতে যাওয়ার আগেই তোহফা আসলো বেগুনি রঙের একটা শাড়ি নিয়ে। তোহফাকে আসতে দেখেই সাইমা দাঁড়িয়ে গেল। মায়ের পানে তাকাতে এসে বলল, যা তো ওকে কলপাড়া দেখিয়ে দিয়ে আয়, গোসল করে ফ্রেশ হয়ে আসুক, ভালো লাগবে। যাও মা, ওর সাথে। শেষটুকু তোহফার দিকে তাকিয়ে বলল। তোহফা তাই করলো। শাশুড়ির দিকে তাকিয়ে দরজার দিকে যেতেই আবার খোদেজা বেগমের কথা কানে আসলো। নাইয়া হরবে কি, ও আয়, স্বামীর লগে থাকলে তো নাইবে ও। ও একটু চুপ করুন তো,
এবার এত কথা বলতে নাই। হয় এই কয় বছর ধইরা তো চুপিয়ে আসি। রুমা আর কথা বাড়ায় না। বাড়িতে অনেক মানুষ, কত রান্না বাকি, এত কথা বলার সময় নাই। তিনি রান্নাঘরের দিকে গেলেন রান্না সমাপ্ত করতে। তোফা সদর দরজা থেকে বের হলো ননদের সাথে গোসল করার উদ্দেশ্যে। সাফিরদের বাড়িটি চৌকোন আকৃতির। এই বাড়িটি যেন শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন গ্রাম্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। উপরে মজবুত টিনের ছাদ, নিচে মেঝেটি পাকা, যা সুরক্ষার অনুভূতি দেয়, আর দেয়ালগুলো ইট ও সিমেন্ট দিয়ে গাঁথা, মজবুত ও পরিশীলিত। প্রথমেই রয়েছে বসার রুমটি, যা কম পরিসরে, যেখানে অতিথিদের জন্য উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা করা হয়। ছোট্ট একটি কাঠের খাবার টেবিল, সাদামাটা অথচ আরামদায়ক চৌকি রয়েছে। চৌকিগুলো যেন নীরবে আমন্ত্রণ জানাচ্ছে বসার জন্য। দেয়ালে সাদা মাটা রঙের প্রলেপ, আর পুরনো ছবি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হালকা বাতাসে পর্দাগুলোর মাঝে মাঝে দোল খায়, যা সূর্যের আলোকে নরম ছায়ায় রূপান্তরিত করে। প্রবেশ পথে বাম পাশেই 3টি ঘর। চতুর্থ নাম্বার রুমটি ডান পাশে এবং সাথে রান্নাঘর। রান্নার ঘ্রাণ মিশে যাচ্ছে বাতাসে, ছড়িয়ে পড়ে চারদিকে। রান্নাঘরের এক পাশে রাখা আগুনবিহীন মাটির উনুন আর ঝুলন্ত কিছু বাসন, যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। তোহফা বের হয়ে বাহিরে আসলো, চোখ গেল উঠানে। সকালের সূর্যের আলোতে জ্বলজ্বল করছে তোহফার শ্বশুরবাড়ির উঠানটা। বাড়ির সামনের খোলা উঠানটা যেন গ্রামের শান্তির ছবি আঁকছে। ছোট ছোট ঘাসের সঙ্গে চারদিকে ছড়ানো রোদের পরশে উঠানটা নরম হয়ে ওঠে। ঘরের বাইরে একটু দূরে বাঁ পাশে গোসলখানা আর বাথরুম। সাদা রঙের দেয়ালগুলো শুভ্রতার শীতল ছোঁয়া এনে দেয়। একটু সামনে এগোলেই দেখা যায় বাম পাশে সবুজে ভরা ছোট্ট সবজির বাগান, যেখানে ছোট ছোট চারা থেকে বড় বড় লাউ, কুমড়া, শসা আর মরিচের গাছ। যেন প্রকৃতির সবুজ হাতছানি দিয়ে বলছে, এসো আমায় দেখো। এই ছোট্ট উঠান আর সবজির বাগান যেন এক টুকরো স্নিগ্ধ শান্তি, যেখানে সকালে পাখির গান আর হালকা বাতাস সবাইকে স্বস্তি এনে দেয়। মিনিট কয়েক পর তোহফা গোসল শেষ করে এসে বসার ঘরে বসলো। তার শাশুড়ি মা টেবিলে ডাকলেন সকালে নাস্তা করার জন্য। বর্তমানে তার দাদি শাশুড়ি নেই উপস্থিত। নাস্তা শেষে উঠে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। তখনই সাফির আসে বাসায়। তোহফা দেখল লোকটাকে। উপস্থিতি যেন এক অদ্ভুত বিমর্ষতার চাদরে মোড়ানো। 29 বছরের যুবকটি ক্লান্ত চোখে দরজায় দাঁড়িয়ে আছে, যেন কোনো গভীর চিন্তার ভারে নুয়ে পড়ছে তার সারা শরীর। সাদা শার্টটি গায়ে, যা তার পরিশুদ্ধ অথচ অবহেলিত রূপটিকে আরও জোরালো করে তুলেছে। ভাঁজহীন নিষ্প্রাণ শার্টের কাঁধে যেন অজানা ভার নেমে এসেছে। শার্টের বোতামগুলোয় ফাঁক দিয়ে ভিতরে জমা কষ্টগুলো উকি দিতে চায়। কালো প্যান্টের প্রান্তে কিছুটা ধুলো, যা এই দীর্ঘ পথ চলার ক্লান্তির সাক্ষী। যেন রাতের অন্ধকারে হারানো নির্ঘুম চোখের নিচে লেপ্টে থাকা কালচে ছায়ার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এই কালো প্যান্ট। মুখে উদাসীনতার ছাপ, তবু চোখে কোথাও যেন বিষণ্ণ প্রতিজ্ঞা, যেন গভীর চিন্তায় আচ্ছন্ন করে রেখেছে তার দেহের প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি স্পন্দন। রুমা সাফিরকে বসতে বললেন খেতে। সাফির বিনা বাক্যে খেতে বসলো। খেতে খেতে দেখলো তার কাছ থেকে দূরে দাঁড়ানো মেয়েটাকে। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে সাফিরের স্পন্দন থেমে যায়। বেগুনি শাড়িতে কাউকে এত সুন্দর লাগে কি করে? এই রূপের বর্ণনা দেওয়া বড্ড মুশকিল বটে। দীর্ঘ ঝলমলে চুলগুলি কোমর পর্যন্ত পড়েছে, শাড়ির আঁচল আধোভাবে মাথায় টানা। মুখটি গম্ভীর করে রেখেছে, তবুও তার মুখ উজ্জ্বলতায় ঝলমল করছে। সাফির আরেকটু খেয়াল করে দেখল বেগুনি শাড়ি, তার বধূ শান্ত স্নিগ্ধ মুখ ঘুমে ঢলে পড়েছে, যেন ঘুমে পাহারাদার। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। এই নিস্তব্ধ মুহূর্তে জীবনের সব সৌন্দর্য খুঁজে পেয়েছে। চোখ নামিয়ে নেয় সাফির। খাওয়া শেষে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। চৌকির অপর পাশে বসে শান্ত স্বরে মায়ের উদ্দেশ্য করে বলল, আমি বিদেশ যেতে চাই, বাবাকে বলবেন কিছু টাকার ব্যবস্থা করতে। বসার ঘরে সবাই চমকে যায়, বিশেষ করে তোহফা। লোকটা কি সম্পর্ক মন থেকে মেনে নেয়নি, তাই আমার থেকে এই সম্পর্ক থেকে দূরে যেতে চাইছে? কই, আমি তো রাতে বললাম চলে যাব, আমি তো গেলাম না। অবশ্য আমার জায়গাও বা কই? পাশের ঘর থেকে খোদেজা বেগম আসলেন, চেঁচিয়ে বলে উঠে, যা যা, বিদেশে যাইয়াই তো একটা বউ হারাইছিস তুই।
এটাও যাবে দেখিস। এখন তো কালা আনছিস, এটা গেলে লুলা কানা বয়রা এইয়া ধরে বিয়া করতে হবে তোর। সাফির মহা বিরক্ত। এক কথা বারবার ভালো লাগে না। এমনি জীবনে কত অশান্তি, তার উপর দাদির গা জ্বালানো কথা। যে থাকার সে এমনি থাকে, দাদি কোনো অজুহাত দিয়ে নিঃস্ব করে যায়। ভুল বললেন, রাখার মতো রাখতে জানলে সবাই থাকে। সাফির সাহেব, ওই মাইয়া, তুই মোর নাতির নাম ধইরা ডাকস কেন রে? তো কি বলে ডাকবো দাদি, আপনি বলে দিন। সাফির তোহফার কথা শুনল, কোনো উত্তর করল না। কিন্তু খোদেজা বেগম চরম রেগে গেলেন। কত বড় সাহস! এক তো স্বামীর নাম ধরে ডাকলো, আবার তার মুখে মুখে কথা বলছে। কি বজাত মেয়ে রে বাবা! আর কিছু বলার আগেই সাফির দাদিকে থামিয়ে দিল। দাদি চুপ করো, সাধারণ বিষয় নিয়ে এত কথা কেন বলো? মা, আমি যা বললাম আব্বাকে বলবেন। সম্পর্ক থেকে পালানোর পথে না গিয়ে সম্পর্কটাকে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে শিখুন। যে বিয়েটা আমার সম্মতিতে হয়নি, সেই সম্পর্কের উপর আমার কোনো দায়িত্ব নেই। তোহফা হতভম্ব হয়ে গেল। কি বলে এইগুলো? বিয়েটা কি ছেলে খেলা নাকি? তার যখন পছন্দ না, তাহলে বিয়ে করে জীবনটা নষ্ট করার কি মানে? তোহফা যথেষ্ট নিজেকে শান্ত রাখলো। উত্তেজিত হলে এই সমস্যার সমাধান হবে না। ছোট থেকে অবহেলিতভাবে কাটিয়েছে। বৈবাহিক জীবন নিয়ে তার অনেক আশা আকাঙ্ক্ষা। সাফিরের মুখোমুখি দাঁড়ালো, বুকের উপর হাত বেঁধে চোখে চোখ রেখে তেজি গলায় বলল, তাহলে আমার জীবনটা কি নাটকের কোনো মঞ্চ পেয়েছে? যে আপনি নাটক করবেন, কাহিনী রচনা করবেন, তারপর আপনার সময় মতো রূপ বদল করবেন? আপনার উচিত ছিল না এই কথা আমাকে বা আমার মাকে জানানো? অথচ আপনি আমার ফ্যামিলিকে জানাতেন। আপনি এইভাবে আমার জীবন নষ্ট করার অধিকার রাখেন না। খোদেজা বেগম হা হয়ে আছে। এইরকম বেদ্যপ মেয়ে সে তার জীবনে দেখেনি। কত বড় সাহস! একে তো নতুন বউ, তার উপর শ্বশুর বাড়িতে নতুন সে। কিরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে স্বামীর সাথে। সাফির কিছু কথা বলতে যাবে, তখনই রাফসান রহমান ঘরে প্রবেশ করে। সবাই তো এমনিতেই চুপ ছিল, এখন আতঙ্ক নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে আছে। তোহফা ধারণা করে নিল এই লোক তার শ্বশুর মশাই। মাথার উপর আঁচলটা আরেকটু টেনে নিল, তাকে দেখে চুপ করে আছে। রাফসান সাহেব নরম কণ্ঠে তোহফাকে বলে, তুমি এই বাড়ির নতুন বউ, একটু আস্তে কথা বলো। এইভাবে উচ্চ বাক্য আমার বাড়ির মেয়েরাও বলে না। আমরা কোনো বেয়াদব নিয়ে আসিনি নিশ্চয়ই, যে সবার সাথে এইভাবে বেয়াদবি করবে। এইসব আলোচনা পরেও করা যাবে। তুমি ঘরে যাও মা, বাসায় অনেক লোকজন আসা যাওয়া করে এবং মেহমানও রয়েছে। আর সাপের বৌমাকে নিয়ে রুমে যাও। তোহফার অপমানে মুখটা লাল হয়ে গেল। লজ্জায় মাথা কাটা যাবে এমন অবস্থা। নতুন বউ, সে প্রথম দিনই এভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। তোহফা একবার সাফিরের দিকে তাকাতো। এবার তার কেন যেন মনে হচ্ছে সাফির মেরুদণ্ডহীন প্রাণী। সাফির নিশ্চুপে ঘরে গেলে পিছন পিছন তোহফাও মাথা নিচু করে চলে গেল। নাস্তা রেডি করো সালমার জন্য। ও বলল তো আসতে নাকি আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে। আর আমাকেও এখন খেতে দাও। রুমা খাতুনের উদ্দেশ্যে কথাটা বলে রাফসান রহমান টেবিলে গিয়ে বসলেন। আফা আসবে? তিনি না বলল 6-7 দিন থাকবে, এত তাড়াতাড়ি? প্রচণ্ড রেগে গেলেন রাফসান রহমান। রুমা খাতুনের কথা সম্পূর্ণ হতে না দিয়ে তিনি বসা থেকে উঠে গেলেন। খুব রাগান্বিত স্বরে বলেন, আমার বোন যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে এবং সারা জীবন থাকবে। তাতে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমার ইনকামে খাচ্ছে, আমার বাড়িতে থাকবে। বেশি বার বেড়ে গেছো। কিছু বলছি না, তাই সাহস বেড়ে গেছে সবার। আপনি ভুল বলছেন, আমি এমনটা বলিনি। আফা তো বলল 6-7 দিন থাকবে, তাই। তুমি এত বেশি বুঝতেছো কেন? রান্না করো, ছেলে বউ সামলাও, তাতেই হবে। আমার বোন থাকলো নাকি গেল তোমার ভাবতে হবে না। এমনটা আমি বলিনি। কথার ভুল মানে বের করছেন আপনি। এবার আসলেন খোদেজা বেগম, ছেলের পাতে খাবার দিতে দিতে বলে, চুপ থাও তো বৌমা, পোলাটা মোর বাইর থেকে আইসে খাইতে দেবা, তা না যত ফাও কথা তোমার। আমি অনেক খেয়াল হরছি মোর পোলা মাইয়া আর মোর একটা মাত্র নাতনির দিকে খেয়ালই দাও না, সহ্যই করতে পারো না তুমি। নিজের মাইয়া পোলা দিক নজর। আর এখন তো তোমার পছন্দের বউ আইছে, যে রহম তুমি হে রহম। তোমার পছন্দ দুইটাই মুহে মুহে কথা কয়। এমনি বেডা মানুষের মাথা গরম থাকে, বাইরে কাম হরে, ঘরে আইয়া শান্তি হরমে পাও পারে না, মুহে মুহে তর্ক করে হরে। রুমা খাতুন কিছু বলল না, জানে কিছু বলে লাভ নেই। তার কথার মূল্য স্বামী, শাশুড়ি, ছেলে কেউ দিবে না। যখন থেকে বিয়ে করে আসছে তখন থেকে
এই পরিবারের কোনো কথাকে তার গুরুত্ব দেয় না। আধুনিক সময়ে এসেও আজও এই ফ্যামিলি সে পুরনো দিনের মতোই রয়ে গেছে। তার একটা ভুল নিজের জীবনটা শেষ করার জন্য যথেষ্ট ছিল। ভালোবেসে রাফসান রহমানকে বিয়ে করেছেন। তখন মানুষটা বিয়ের পর এত চেঞ্জ হবে তা কখনই বুঝতে পারেননি। বিয়ের কয়েক মাস পর ভালোই ছিলেন, তাকে অনেক সাপোর্ট করতেন। কয়েক বছরের মধ্যে তিনি তার মা বোন ছাড়া উঠেও দাঁড়াতে পারেননি। তারা বসতে বললে বসেন, উঠতে বললে উঠেন। তার ভুল ভালোবাসার মানুষটার কথায় পালিয়ে বিয়ে করা। বিয়ে হয়ে গেছে তার, সেটা জানার পর তার বাবা তাকে ত্যায্য করেন। তার বাবা বাড়ির ফ্যামিলি উচ্চ বংশের, তাই মেয়ের এমন অধঃপতন মেনে নিতে না পেরে তাকে একেবারে বংশছাড়া করে। রুমা খাতুনের সাথে কোনো সম্পর্ক রাখেন না তার বাবা। শত অবহেলার মাঝেও তিনি এখনও আছেন এখানে, তার ভালোবাসার মানুষটার সংসার সামলাচ্ছে। রুমা খাতুনের সংসার বললে ভুল হবে। রুমা খাতুনের শাশুড়ি আর ননদের কথা বেশি মূল্যায়ন করা হয় তার থেকে। কিরে বউ, তোমার কইল কি রাপসু? হ্যাঁ, সালাম আইতেছে, খাওন টেবিল হাজাও। মাইয়াটা কতদিন পর আইতেছে, মেলা পর তো খিদা লাগবে না? একটু যত্ন আদি করো ননদের, খাওন দেও হাপালে। রুমা খাতুন দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছে এবারের মালিক আসতেছে। মাত্র 2 দিন বাহিরে ছিল তার মেয়ে, তাতেই নাকি কতদিন পার হয়ে গেছে। পুরো বছর তো বাবা বাড়ি থাকে, রাজরানীর মতো আরাম আয়েশ করে দিন কাটান। তবুও তার শাশুড়ি আর স্বামীর কত অভিযোগ। তোফা খাটের এক কোণে বসে আছে মুখ কালো করে। সে ভাবতে শুরু করেছিল যে তার খারাপ দিনগুলো বুঝি শেষ হতে চলল, কিন্তু না, তা হয়তো সম্ভব নয়। এই জীবনে এতদিন আশা করেছে বিবাহিত জীবনে তার স্বপ্নের মানুষটাকেই সুখে রাখবে। বয়স যখন 12, তখন চোখের সামনে বাবার লাশ সাদা কাপড়ে মোড়ানো দেখে পৃথিবী থমকে গেছিল। তোফা বুঝল বাবা আর নেই, আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না, কারো কাছে আবদার করতে পারবে না, চাইলেই বাবাকে জড়িয়ে ধরে বলতে পারবে না, কোলে চড়তে পারবে না। ওই সময় পুরোপুরি দুঃখ অনুভব করতে না পারলেও যখন মা চলে গেল তখন বুঝতে পারছে দুঃখ কাকে বলে। মামির শত অত্যাচারেও পরেও কোনো রকম মামা বাড়ি থাকা শুরু করলো। সবার কাছে মামার বাড়ি মধুর হাড়ি, কিন্তু তোহফার কাছে তেমনটা ছিল না। মামা যত সময় থাকতো সেটুকু সময় একটু শান্তি নিঃশ্বাস নিত। মামাকে নালিশ করেও লাভ হতো না, পরের দিন অত্যাচারগুলো বেড়ে যেত। তোহফা নালিশ যেদিন করতো সেদিন মহা ঝামেলা হতো মামা মামির মধ্যে, তা দেখে আর নালিশ করতো না। যখন মামাতো ভাই বোনের জন্য মামা চকলেট চিপস নিয়ে আসতো তখন তারা দৌড়ে যেত তার কাছে। তখন তোহফাও ইচ্ছে করতো তারও বাবা তার জন্য এভাবে নিয়ে আসুক। বাবাকে একটু ডাকতে ইচ্ছে করতো, মাকে খুব মনে পড়তো, কাছে যেতে ইচ্ছে করতো। মামি প্রচুর জ্বালাতো, তার উপর মামার সাথে ঝগড়া তো গেলেই থাকতো। একদিন মামিও আসলো ওর কাছে, এসে হুমকি দিয়ে বলে মায়ের কাছে না গেলে লবণ খাইয়ে মেরে ফেলবে। খুব ভয় পেয়ে তোহফা মায়ের সাথে খুব কান্নাকাটি করে তাকে নিয়ে যেতে বলে। পরে যখন মায়ের কাছে যায় সেখানেও লাথি উষ্টা খেয়ে বেঁচেছিল। প্রতিদিন খাবারের খোটা, খাবার যেন আর খাবার ছিল না, বিষ খেতে আর হজম করতে হতো। প্রতিটি পদে পদে বাবাকে স্মরণ করত, যেন তাকে তার কাছে নিয়ে যায়। এত অপমান সহ্য হয় না। তোহফার মনে হতে লাগলো হয়তো আল্লাহ যাকে সুখ দেয় তাকে দিতেই থাকে, আর যাকে দেয় না তাকে বিন্দু পরিমাণও দেয় না। তোহফা জানে না কি পাপের শাস্তি সে পাচ্ছে। সাফিরের খুব মায়া লাগলো, বাবার কথায় নিশ্চয়ই কষ্ট পেয়েছে। বাবার কথায় কষ্ট পাবেন না, আসলে আমার পরিবারের কেউ এত উচ্চ গলায় কথা বলে না, সেটা বাবার কাছে অসম্মানজনক লাগে। তাকে সবাই সম্মান করে, আশা করি আপনিও করবেন। আমি ভুল কি বললাম? আমার জানার অধিকার নেই? আমার জীবন নষ্ট করার অধিকার তো আপনাদের কারণ নেই। একে তো আমি আপনার বিয়ে কথা কিছু জানতামই না, আর এখন আপনি দায়িত্ব নিতে অস্বীকার করছেন, তো আপনাকে আমি প্রশ্ন করব না? আসলে আমি সরি, ফ্যামিলির রাগ আপনার উপর দেখিয়ে ফেলার জন্য ওইভাবে বলতে চাইনি যেমনটা আপনি ভাবছেন। আর বিয়ের কথা আপনার মা সব জানতেন, তাকে জিজ্ঞেস করুন কেন সে বলেনি। বিয়ে যখন করেছি আপনার দায়িত্ব আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন পালন করব, আপনি চিন্তা করবেন না। আপনি কি আপনার প্রাক্তন স্ত্রীকে এখনো খুব বেশি ভালোবাসেন, যার কারণে আমাকে মেনে নিচ্ছেন না, বৈবাহিক জীবন কঠিন করে ফেলেছেন? ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা। হয়তো এত ঘৃণা আমি আমার শত্রুকেও করব না। আমার জীবনটা শেষ করার জন্য ওর আগমনই যথেষ্ট ছিল। এই বলে সাফির ঘর থেকে বের হয়ে গেল। তোহফা ভাবনায় পড়ে গেল, প্রথম স্ত্রীকে এত ঘৃণা করে তাহলে তাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? আরে ভাই, তাকে যদি এতই ঘৃণা করিস তুই, তাহলে আমাকে অ্যাকসেপ্ট কর না।
কোন ফ্যামিলিতে এসে পড়লাম আল্লাহ জানে। জামাই বাপ্পারাজ, শাশুড়ি চুপচাপ থাকে, দাদি রিনা খান, শ্বশুরমশাই সিনেমার ভিলেনের মতো আচরণ করে। এটা যেন গোটা একটা বাংলা সিনেমা। আরে ভাবি, একজনকে বাদ দিলে তুমি, তোমার ফুপু শাশুড়ি, তাকে ছাড়া আমাদের ফ্যামিলির সিনেমা জমবে না, বুঝলে? তোহফা চমকে গেল। আসতেই তো বলছিল কথাগুলো, তাহলে শুনলো কে? আস্তে আস্তে পিছনে তাকায়, দেখে তার বয়সী একটা মেয়ে। তার বয়সী বললে ভুল হবে, হয়তো তার থেকে 1 বছর কয়েক বড়। মেয়েটা কাছে এসে আবার বলে ওঠে, আমি তোমার ননদ, তোমার জামাইয়ের আরেকটা বোন। আমার নাম সীমা, ভাই সবার বড়, তারপর আমি এবং সাইমা। তোহফা এখনো তাকিয়ে আছে। সীমা আবার বলে, আরে বসো বসো, সমস্যা নেই, আমি শুনলে কিচ্ছু হবে না, চিল বসো। তোহফা সত্যি চমকে গেছিল যে ফ্যামিলি, বাবা দাদি শুনলেই তো হলো জীবন শেষ। শোনো, এখনো তোমার ফুপু শাশুড়িকে দেখোনি, তাহলে বুঝতে বাংলা সিনেমাও এই ফ্যামিলির ধারের কাছেই আসতে পারবে না, বুঝলে? তোহফা এখনো কথা বলছে না, চুপ করে আছে। সীমার কথা শুনে মুচকি হাসি দিল। আরে ভাবি, বিচলিত হওয়ার কিচ্ছু হয়নি, শোনো, পাশে বসো। আসলে তোমাদের বিয়ে তেমনভাবে হয়নি তো, এত ঝামেলা বাসায়, তার উপর কত কাজ ছিল, তোমার সাথে আমার কথা তো দূর দেখাই হয়নি, তাই সকাল সকাল চলে আসলাম গল্প করতে। বসো তো পাশে। তোহফা সীমার কথাই তার পাশে বসলো। তোহফা ভাবে এটাই সুযোগ, তাকে সাফিরের স্ত্রীর ব্যাপারে জানতে হবে। বাসার আর কারো কাছ থেকে জানতে পারবে না, সেটা বুঝে গেছে। কেউ ওকে বলবে না, তার থেকে বরং সীমাকে জিজ্ঞেস করুক। আর কৌতূহল চেপে রাখতে পারছে না। একটা কথা জিজ্ঞেস করবো সীমা? সীমা ভ্রুকুচকে তোহফার দিকে তাকিয়ে আছে, ভাবলো কি জিজ্ঞেস করবে। করো। তোমার ভাই তার প্রাক্তন স্ত্রীকে এত ঘৃণা কেন করে? সীমার মুখমণ্ডল চেঞ্জ হয়ে গেল। এত সময় যত উত্তেজনা আনন্দ নিয়ে তোহফার কাছে এসেছিল, তা আর মুখের মধ্যে দেখা যাচ্ছে না। সীমা চুপ করে আছে, ভাবছে কথাটা কি বলবে কি বলবে না। বাড়ির মানুষ জানতে পারলে বড়সড় গন্ডগোল বেঁধে যাবে। সীমা আর কথা পেটের মধ্যে চেপে রাখতে পারল না, বলেই ফেলল, তা অনেক কথা ভাবি, আস্তে আস্তে না হয় ভাইয়ের কাছ থেকেই জেনে নিবা। তুমি বরং এটা জেনে রাখো, সাফি ভাইয়ের প্রাক্তন স্ত্রী হলো আমাদের একমাত্র ফুপুর একমাত্র মেয়ে, মানে আমাদের ফুফাতো বোন। কই দেখি তো, রুমা তার ছেলের জন্য কি বউ নিয়ে আসছে। জানি তো আমার মেয়ের নখের যোগ্যও না। রুমা, আমার মেয়েকে তাড়িয়ে দিয়ে কোন বিশ্বসুন্দরী নিয়ে আসছো? দেখি তো, ডাকো তাকে। শামলা আক্তার খাবার খাচ্ছে আর রুমার উদ্দেশ্যে কথা বলছে। পাশেই তার মা বসা। তাকে এই যে খোঁচা দিয়ে কথাগুলো বলছে তা সে ভালো করেই জানে। কারো গুণ বা যোগ্যতা রূপ দিয়ে বিচার হয় না আফা। আর আপনার মেয়েকে আমি তাড়িয়ে দেইনি, সে নিজেই গেছে। রুমা খাতুন খাবার পরিবেশন করতে করতে বলল। শামলা চোখ গরম করে তাকিয়ে আছে। ভাইয়ের বউয়ের মুখে মুখে কথা একদম সহ্য করবেন না তিনি। বাড়িতে নতুন বউ আসতে না আসতেই রুমার মুখ খুব চলছে দেখি। কিছু তো একটা ব্যবস্থা করা লাগবে, না হলে সব হাতের বাইরে চলে যাবে। মনে মনে ভাবলেন তিনি। বেশ ভালোই তো কথা শিখেছ। তা আর ঠিকই বলেছ, রূপ দিয়ে কাউকে বিচার করতে নেই। তাহলে তো তোমাকেই বিচার করা যেত। খালি তোমার সাদা চামড়াই আছে, তোমার যোগ্যতা নাই, ছিটা ফোটাও। বলি একটা ভেঙচি কাটলো। যাও, বউকে ডাকো, আমিও দেখি কোন রাজকুমারী এনেছো তুমি। সাইমাকে পাঠালেন নতুন বউকে ডেকে আনতে। তোহফা আসলো, সাথে সীমাও রয়েছে। তোহফা সালাম দিল মুখে। এতেই সালমা আক্তার রেগে গেলেন। তার পায়ে হাত দিয়ে সালাম করবে, এটাই তো নিয়ম। কেমন অভদ্র মেয়ে বিয়ে করে এনেছে তার ভাইপো। জানো না পায়ে হাত দিয়ে সালাম করতে হয়? কোনো আদব কায়দা শেখায় নাই তোমার মা? আসলে শিখাবে কেমনে? তোমার মা তো স্বামী মরার পরপরই বিয়ে করেছে, তার মেয়ে আর কত দূর ভালো হবে? মা বাপ ছাড়া ছেলে মেয়ে ভালো হয় নাকি? কোনো আচার সংস্কার নেই। কাউকে সালাম করতে গেলে পায়ে হাত দিয়েই যে সালাম করতে হয়, এটা বাধ্যতামূলক জানা ছিল না ফুফু। আর আমার মা সঠিক শিক্ষাই দিয়েছে। আপনি বরং আপনার... বাকিটুকু বলতে দিল না সীমা। অমনি তোহফার হাত চেপে ধরল। এই কথা সবার সামনে যদি বলে তাহলে ওর জান যাবে, আর সাথে তোহফারও। সালমা তোহফার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে।
খদিজা আসলে, তুমি নতুন নাত বউ, এমন চ্যাটাং চ্যাটাং কথা তোমার হাজে না, বুঝলে? সালমা সবার গুরুজন, তুমি তাকে সম্মান দিয়ে কথা কবে। সালমা মোর লগে ল, ঘরে যাবি, বিশ্রাম নিবি। সালমা হনহন করে রেগে মায়ের সাথে ঘরে চলে গেল। এর মজা পরে বুঝাবে। তাকে রাগিয়ে এখানে জীবনেও সংসার করতে পারবে না। সাফির সেই যে সকালে বের হয়েছে, এখনো বাড়ি আসলো না। তোফা শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে দুপুরে রান্নাটা করলো। রুমা অবশ্য নিষেধ করছিল, কিন্তু সে শুনে নাই। সাইমা স্কুলে গেল, আর সীমা গেছে শহরে কি যেন একটা দরকারি কাজে। সালমা আর খোদেজা খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জ্যোৎস্নার আলোয় ঢেকে থাকা উঠানে সাফির চুপচাপ বসে আছে। চারপাশে নীরবতা, মৃদু বাতাসের কোমল স্পর্শ আর ঝিম ধরা আলো সব মিলিয়ে পরিবেশটা এক মোহনীয় রূপ নিয়েছে। মাথার উপর আকাশে ভরা পূর্ণিমার চাঁদ যেন নীরবে সাক্ষী হয়ে আছে। তোফা ধীরে ধীরে এসে সাফিরের পাশে বসল। সাফির অনুভব করলো তার পাশের নারীর উপস্থিতি। কিছুই বলল না, চুপ করে আছে। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দুজনে চুপচাপ। সাফির হঠাৎ করে বলে উঠল, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখায়। তোফা একটু অবাক হলো, তুমি করে সম্বোধন করলো। সাফির বুঝলো ওর ভিতকার অনুভূতি, তাই মুচকে হাসি দিল। তোফা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এক ক্লান্ত চিহ্নিত মুখের দিকে। সাফির নিজের হাতের ভিতর তোহফার ছোট্ট হাতটা নিল। কেউ কোনো কথা বলছে না। চাঁদনি রাতকে অন্ধকারের ছায়া গ্রামকে গ্রাস করতে পারেনি। আবহাওয়া ঠান্ডার কারণে একটু শীত করছে। দুজনেই চুপচাপ হাঁটি হাঁটি পা করে দিক বিদিক শূন্য হয়ে হাঁটছে। কিছু সময় যেতে যেতে সাফির হাতে টান খেলো। তাকিয়ে দেখে তোহফা দাঁড়িয়ে আছে। হাত ছেড়ে সাথে সাথে সাফিরও দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়ালে কেন? রাত তো মেলা হলো, কই যাচ্ছি আমরা? সবাই চিন্তা করবে। চলুন না বাড়ি চলে যাই। আমার কেন যেন ভয় ভয় করছে, চলুন বাসায় যাই। সাফির আবার হাতটা ধরলো। তোহফাকে নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। রাস্তা পুরোপুরি অন্ধকার, কোনো আলোর ছিটে ফোটা নেই। চাঁদনি রাত হলেও এই রাস্তাটা বেশ অন্ধকার। তোহফা সত্যি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাশে বসতেই তোহফাকে প্রশ্ন করল, তোফা, তুমি কি জানো তোমার নামের অর্থ? তোহফা অবাক হচ্ছে বারবার। একে তো রাতের বেলা, এই রাস্তার পাশে বসে আছে, তার উপর এখন এই অদ্ভুত প্রশ্ন করতেছে। এই প্রশ্নগুলো তো বাড়িতে গিয়েও করা যায়, তাই না? না, বাসায় বসে এইভাবে শান্তি মতো কোনো কথাই বলতে পারবো না। আমি তোমাকে কিছু কথা বলতে এখানে নিয়ে এসেছি। আশা করি তুমি আমাকে আর আমার ফ্যামিলিকে বুঝবে। তোহফা চুপ করে আছে, কি বলতে চাই শুনতে চাই, তাই শান্তভাবে বসলো। আচ্ছা বলুন, কি বলবেন? হ্যাঁ, আমি বলবো, তুমি শুধু শুনবে। আর তোমার যত প্রশ্ন আছে সব আমার কথা বলার পর আমাকে করবে। আমি এখন যা বলতে চাচ্ছি তা শুনে তুমি আমার সাথে হয়তো সংসার করতে রাজি হবে না। আমাকে তুমি মিথ্যেবাদী, ভণ্ড, সুযোগ সন্ধানী যা ইচ্ছে বলতে পারো, কিন্তু তারপরও আমি বলবো আমাকে যেন সুযোগ দেওয়া হয় সংসার করার জন্য। আমার ইচ্ছেই ছিল না আবার বিবাহ করার, কিন্তু মায়ের সাথে আর পেরে উঠলাম না, তাই বাধ্য হয়ে রাজি হয়েছি। তোফা, তুমি হয়তো জানো না, তুমি আমার দ্বিতীয় না তৃতীয় নাম্বার স্ত্রী। তোহফা জাস্ট হা হয়ে গেছে। অতিরিক্ত শোকে মানুষ যেমন পুতুল হয়ে যায় তেমনই হয়ে আছে। কি বলছে এই লোক? মাথা ঠিক আছে নাকি? পাগল হয়ে গেছে। তোহফা বসা থেকে উঠে দাঁড়ালো। কি বলবে বর্তমানে বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি বলছেন এসব? এত বড় কথা কিভাবে লুকালেন? তোফা, আমি হাত জোর করতেছি, আমাকে বলার সুযোগ দাও প্লিজ। এই বলে তোহফা হাঁটা ধরল। সহসা হাতটা ছাড়িয়ে নিল তোহফা। চোখে পানি টলমল করছে। আজ বাবা নেই দেখে পদে পদে ঠকছে সে। আমি আর কোনো কথা শুনতে চাই না আপনার। এতে মেয়ে পেয়ে আমাকে ব্যবহার করছে, যা নয় তাই বানিয়ে বলে আমাকে বিয়ে করেছেন, আর এখন বলছেন আপনার আরও একটা বিয়ে আছে। বাহ! আমার যদি লুকানোর থাকতো তাহলে আমি তোমাকে সব বলতে চাইতাম না। আমাকে বলতে দাও প্লিজ, আমি হাত জোর করতেছি। আমি একটা বিয়ের কথা বলছি, তোমাকে বিয়ে করার সময় আরেকটা বলতে পারিনি, কারণ আমার হাত পা বাঁধা ছিল। আমিও একটা সুস্থ ফ্যামিলি চাই, সংসার করতে চাই, সুস্থভাবে জীবনযাপন করতে চাই। তোমার কাছে অনুরোধ, আমাকে সবটা বলার সুযোগ দাও। তোহফা শান্ত হতে পারল না। কিভাবে শান্ত হবে সে? বাসর রাতে শুনে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী সে। একদিন পার হতে না হতেই শুনে সে নাকি তৃতীয় স্ত্রী। এটা তার কাছে পৃথিবীর সবথেকে কঠিন বাক্য মনে হচ্ছে। কোন অথই জলে পড়ছে সে? কিভাবে এই জাল থেকে বের হবে?
মায়ের বিয়ের পর থেকে তোহফা দ্বিতীয় বিয়ে নামক শব্দকে অনেক ভয় পায়, অসহ্য লাগে, কষ্ট হয়। তোহফার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একে তো আবহাওয়া ঠান্ডা। তোহফা বসে পড়ল, সুযোগ দিল সাফিরকে বলার। সাফির বলতে শুরু করলো, আমার ফ্যামিলিতে আমার ফুপুই সব। তিনি যা বলবেন তাই ধ্রুব সত্য। বাবার থেকে একটু বড় ফুপু আমার দাদা মারা গেছে অনেক আগেই, বাবার বয়স তখন 8 বছর। আমার ফ্যামিলি বর্তমানের অবস্থায় কখনো এমন ছিল না, যথেষ্ট উন্নত ছিল। আমি জানি না বাবা কেন ফুপুর সব কথা মেনে নেয়। তিনি যাই বলেন তাই মেনে নেবেন। বাবা কখনো যাচাই করতো না কোনটা সত্যি কোনটা মিথ্যে। প্রথম মাকে খুব মারধর করত, তার কথা সহ্য করতে পারতেন না, এখনও তাই। আমার বাবা তার বোন আর তার মা ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। একদিন মাকে জিজ্ঞেস করি, বাবা কি প্রথম থেকেই এমন? উত্তরে তিনি বলেন, না, তাদের বিয়ের 2-3 বছর পর এমন অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে। বাবা তো মায়ের কথা শুনতেই পারে না, তাই মা ফ্যামিলিতে কথা বলা কমিয়ে দেয়, চুপচাপ থাকার চেষ্টা করে। এই বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই তার। আমি প্রতিরোধ করার চেষ্টা করলে বাবা খুব ধমকাতো, আমি তবুও বলতাম। মায়ের নীরবতা আমার হৃদয় রক্তক্ষরণ হতো। ফ্যামিলি এইভাবে চলতে শুরু করলো, সব কিছু ফুপুর নির্দেশেই হতো। তুমি বলো আমি কি করতে পারি? তখন না ছিল চাকরি আর না কোনো ইনকাম করতাম। ফুপুকে কিছু বললে সে মরা কান্না কাঁদত আর বলতো তার স্বামী নাই, তাই তাকে সহ্য করতে পারি না। ফুপা অনেক আগেই মারা গেছে, কোলে 1 বছরের মেয়ে রেখে। ফুপু সবসময় আমাদের বাড়িতে থাকতো, বিয়ের পরও স্বামী নিয়ে প্রায় থাকতো। সে বাবার বাড়িকে নিজের সম্পত্তি মনে করে, এটা বুঝতেই চান না যে তার ভাইয়ের একটা সংসার আছে। আমার যখন বয়স 22 তখন একটা মেয়ের প্রেমে পড়ি। প্রচুর ভালোবাসতো মেয়েটা আমাকে, আমিও তাই। আমার জন্য সব করতে রাজি ছিল। তখন আবেগটা একটু বেশি কাজ করত। আমি সব ঠিক না ভেবেই সম্পর্কে যাই। 6 মাস যেতে না যেতেই বাসার সবাই জেনে যায় আমাদের সম্পর্কের কথা। বাসায় তো এক প্রকার যুদ্ধ গেছে আমার সম্পর্কের কথা শুনে। আমি উপায় না পেয়ে ওকে বিয়ে করে বাসায় নিয়ে আসি। এছাড়া কোনো উপায় ছিল না আমার। আমাদের সম্পর্ক কখনোই মেনে নিত না সবাই। তবু যখন বিয়ে করে নিয়ে আসি, বাবা 2 থাপ্পড় মারে। ফুপু তো কথা শোনাতে ভুলেনি, আমাদের মেনে নিবেই না, তাই বাধ্য হয়ে শহরে চলে আসি। শহরে তো হঠাৎ করে আসলাম, এখন থাকবো কই, খাবো কি? হাতে টাকা নেই। ওর বাসা থেকে কিছু টাকা নিয়ে আসছিল আর আমার কাছে বেশ কিছু ছিল। এভাবে 5টা দিন চলে গেল। হঠাৎ বাবা ফোন দিয়ে বলে বাসায় আসতে, আমাদের নাকি মেনে নিবে। আমি তো মহা খুশি, কিছু না ভেবে বাড়িতে যাই। আমি তো অবাক, সবাই মেনে নিল, বিশেষ করে ফুপু মহা আনন্দিত। তার হঠাৎ পরিবর্তন আমার চোখে লাগলো, কিন্তু ওই সময় ফ্যামিলির সাহায্য ছাড়া আমি কিছুতেই ওকে নিয়ে সংসার করতে পারতাম না। এইভাবে বছর চলে গেল। আমি একটা মুদির দোকান দিতাম আর পাশাপাশি পড়াশোনাটা করতাম। দোকানটা এখন বাবা দেখাশোনা করে। একদিন ফুপু আসলো আমার কাছে, বলল আমাকে নাকি বিদেশ পাঠাবে, যা টাকা লাগবে তিনি দিবেন, তার নাকি আমার কষ্ট সহ্য হয় না। আমি সত্যি আনন্দিত তার এত পরিবর্তন দেখে। আমাদের জন্য কত ভাবছে, আগের মতো কঠোর আচরণ করে না, এমনকি বাবাও আগের মতো নাই। আর আমার প্রথম স্ত্রীও আমার ফ্যামিলির সাথে খুব মানিয়ে নিয়েছিল। আমি ওর সুখের কথা চিন্তা করে রাজি হলাম, কিন্তু মা রাজি ছিল না। আমি তবুও রাজি হই, কারণ একমাত্র আমিই ছেলে। যদি ইনকামই না করি তাহলে ফ্যামিলি চলবে কিভাবে? আমি বিদেশ যাওয়ার মাত্র কয়েকদিন পর শুনি আমার স্ত্রী প্রেগনেন্ট। আমি বাবা হতে যাচ্ছি। আমার তখন ইচ্ছে করছিল দেশে গিয়ে ওকে জড়িয়ে ধরতে। ওই দিন আমি সবথেকে খুশি ছিলাম। আনন্দে রাতে ঘুম হতো না। পৃথিবীতে কার না ভালো লাগে বলো? বাবা হওয়ার সংবাদ পেয়ে দেশে যাওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব ছিল না। 2-3 মাস যেতে না যেতেই আমার স্ত্রী কেমন যেন চেঞ্জ হতে শুরু করে। আমার সাথে কথা বলে না ঠিক মতো, কল দিলে ধরে না, যা বলি তা শুনে না। আমার খুব চিন্তা হতো ওর জন্য। তারপর একদিন শুনি ও আর নাই, আত্মহত্যা করছে। তোফা, তোমাকে তখন আমার অনুভূতি বোঝাতে পারবো না। নিজেকে পাগল পাগল লাগতেছিল। সুস্থ সবল মানুষটা কেন আত্মহত্যা করবে? ও বলছে আমার জন্য অপেক্ষা করবে। আমাদের কত সুন্দর সংসার হবে, কত কল্পনা ওর। তখন আমার বেবির পেটে অবস্থায় বয়স 6 মাস ছিল। ও বাচ্চা সহ আত্মহত্যা করছে।
আমার বাচ্চাটা কত কষ্ট পেয়ে মারা গেছে ভাবতেই আমার আত্মা কেঁপে ওঠে। নিজের সন্তান দেখার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তখন মনে হয়েছিল নিজেকে শেষ করে দেই। একে তো প্রিয় মানুষটা পৃথিবীতে নেই, আর আমার নিজের অংশের এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। তোহফা কাঁপতেছে, কিভাবে পারলো নিজের প্রাণ আর সাথে বাচ্চার প্রাণ নিয়ে নিল নিজ হাতে। তারা তো ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে কি এমন হলো? তোহফা সাফিরের দিকে তাকায়, দেখতে পায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তার ভিতরে দুইটা সত্তার মানুষ দেখল, একজন বাবা আর একজন স্বামী, যে প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে কান্না করছে। তোহফা কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। সাফির চোখ মুছে আবার বলতে শুরু করলো, আমি লাশটা পর্যন্ত দেখতে পাইনি। ওই মুহূর্তে দেশে আসা আমার জন্য সম্ভব ছিল না। ও নাকি চিঠি লিখে আত্মহত্যা করেছে। চিঠিটা এমন ছিল যে শাশুড়ি মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর জন্য পুরোপুরি আমার মাকে দোষারোপ করে গেছে। নিধি আপুর মৃত্যুর আগে সন্দেহজনক কোনো কিছু লাগেনি? বা আপনার মনে হয়েছে নিধি আপু এটা করতে পারে না? আচ্ছা, নিধি আপু কি ডায়েরি লিখত? আপনি তার স্বামী ছিলেন, তো তার সব কিছু আপনাকে বলতো, তাই না? এমন কোনো কাজ যা থেকে কিছু সূত্র পাওয়া যায়, তাহলে বুঝতে পারতাম সে কেন আত্মহত্যার মতো পাপ করেছে। সাফির তাকিয়ে আছে তার বউয়ের দিকে। তোহফা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। নিধির ব্যাপারে ওর কত কৌতূহল, তার মৃত্যুর কারণ জানতে চাচ্ছে কত কি। তোহফা বিরক্ত হলো লোকটার প্রতি। এত কথা বলে যাচ্ছে কিন্তু তার উত্তর দিচ্ছে না। তোহফা ভ্রুগুজকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? নাকি ভূতে ধরলো? সাফির হাতের ইশারায় পাশে বসতে বলল। তোহফা আস্তে করে বসলো তার কাছে। তোফা, তোমার নামের অর্থ তুমি জানো? মহা বিরক্ত হলো তোহফা। যা তার লোক তো, সে কত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছে, আর এই লোকের কোনো আগ্রহ নেই। সাফির আবার বলল, কি হলো বলো না কেন? তোহফা অর্থ উপহার। আর তাবাস্সুম অর্থ কি? তুমি উপহার নয়, আমার জন্য মৃদু হাসি থেকো, কেমন? আজ থেকে তোমাকে তাবাস্সুম ডাকবো। নামটা বড় হয়ে যায়। সমস্যা নেই, তাবাস্সুম সুন্দর নাম। সাফির চুপ হয়ে গেল। তা দেখে তোহফা বলে, সাফির তোফার কোলে মাথা দিয়ে বলে, চুলে বিলি কেটে দাও তো। কিন্তু তোহফা নিধি আপুর কাছেও কি এমন আবদার করতেন? এমন নয়, কিন্তু আবার এমনই। ও খুব ভালোবাসতো আমায়। আমার এক কথায় ঘর ছেড়েছে, কিন্তু আমি ওকে বাঁচিয়ে রাখতে পারিনি। নিধি আপুর কথা কিছু বলুন, শুনি, শুনতে ভালো লাগছে। নিধি আমার মায়ের স্বভাবের মতো, তাই হয়তো খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছিলাম। বিয়ের পর সব প্রায় ঠিকঠাক ছিল, সবাই মেনে নিছে, এমনকি ফুপুও। আমি যখন দেশের বাইরে গেলাম প্রথম প্রায় সব ভালো ছিল, নিয়মিত করে কথা বলতো। তারপর আস্তে আস্তে পরিবর্তন দেখতে পেলাম। ও বলতো ওর নাকি কিছু ভালো লাগে না, অসহ্য লাগে, সব কিছুতে বিরক্ত লাগে, শরীর দিন দিন প্রচুর খারাপ লাগতো, নাকি কোনো কিছু করতে শক্তি পেত না। আমি ভাবতাম প্রেগনেন্সি অবস্থায় আছে, তাই হয়তো শরীর খারাপ থাকতো। এছাড়া বিশেষ কিছু মনে নেই আমার। নিধি আপু ডায়েরি লিখতে বা এমন কোনো বিশেষ স্থান যেখানে তার না বলা বক্তব্য রেখে গেছে? না, নিধি ডায়েরি লিখতো না, দেখিনি আমি। কিন্তু চিঠি লিখতো আমায়, চিঠি দিত প্রেম চলাকালীন। প্রায় আমার চোখে পড়েনি যে ওর ডায়েরি লেখার অভ্যাস, হয়তো লিখতো। ও, এই কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? না এমনি। রোদ্দুরময় সকাল হলো। তোহফা ঘুম থেকে উঠল ভোরে। তার মাথায় খালি এটাই চলতেছে, নিধির মৃত্যু। তার কি এমন হয়েছিল যাতে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে? আর তার মৃত্যুর জন্য কেন সাফিরের মাকে কাঠখড়ায় দাঁড় করিয়ে রেখেছে? এত এত প্রশ্নের উত্তর কই পাবে সে? রান্না করে নাস্তা তৈরি করছে রুমা। তোহফা তার পিছনেই তাকে দেখছে। তার দ্বারা কি আদৌ সম্ভব এত এত অন্যায় করা? নাকি এর পিছনে অন্য কারো হাত রয়েছে? আর থাকলেও সে কে? রুমা পিছনে তাকালো, দেখলো তোহফা দাঁড়িয়ে আছে। ও তুমি, হাত মুখ ধুয়েছ? জি। আচ্ছা দেখো সীমা উঠছে কি না, গল্প করো গিয়ে, আমি নাস্তা তৈরি করি। আপনাকে সাহায্য করি? না প্রয়োজন নেই, প্রায় হয়ে এসেছে, তুমি চাইলে বসতে পারো। এর ভিতরে তার শ্বশুর মশাই আসলো। তারপর পরে ফুফু শাশুড়ি এলো। তোহফা রুমা খাতুনের কাছে দাঁড়িয়ে আছে। রাফসান রহমান টেবিলে বসে আছে, খাচ্ছে আর বোনকে বলছে, বুবু, তুমি যে ওষুধ দিতে তা শেষ হয়ে গেছে।
কেমন যেন মাথা ব্যথা করে, দম বন্ধ হয়ে আসে, অসহ্য লাগে সব কিছু। আর খুব মাথা ব্যথা, বুঝলে? ওষুধটা খেলে ভালো লাগবে হয়তো। আচ্ছা, আমি সন্ধ্যায় বের হয়ে নিয়ে আসব। সালমা মনে মনে খুব খুশি, তার হাতের মাঝেই সব রয়েছে, কোনো কিছুতেই অন্য কেউ ভাগ বসাতে পারবে না। তিনি এই পরিবারের মাথা, তার কথা মতো চলবে এই পরিবার। পরিবারের বড় মেয়ে সে, সসম্পত্তি তো সেই দেখে রাখবে, তাই না? তার একটা মেয়ে আর ভাইয়ের দুইটা মেয়ে, একটা ছেলে। তার থেকে বেশিরভাগ সম্পত্তি তার ভাইয়ের ভাগে যাবে। যদি ভাইকে নিজের হাতের মুঠোয় রাখেন তাহলে আর কোনো সমস্যা নেই। ওই পাড়ার মিলিকে দেখছে যে ভাই কত দূর দূর করে, ভাইয়ের বউ কত অত্যাচার করে, আর ভাই কোনো প্রতিবাদ করে না। তার মতো বুদ্ধি কজনের আছে? ভাইকে হাতের মুঠোয় রাখলে সব তার। বোকা মিলি বুদ্ধি দিলেও নিতে চায় না। তার মতো হলে আজ সেও বাড়ির সবার মাথায় রাজ করত। সালমা এতে কোনো পাপ দেখে না, তিনি কোনো অন্যায় করেননি। ভাইয়েরা বিয়ে করলেই পরিবর্তন হয়ে যায়, আর সন্তান হলে তারও পরিবর্তন। তাই নিজের জায়গা ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর তার বোকা মেয়ে কি করলো? একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল। চেয়েছে ভাইপোয়ের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে সব কিছু পার্মানেন্টভাবে পেয়ে যাবে, কিন্তু তার গাধি মেয়ে কিছু টাকা নিয়ে পালিয়ে গেল। এখন মেয়ের উপর তো জুলুম চলে না। ভাইয়ের সম্পত্তি বেশি, আর তারপর পাবে সাফির, এবং তাকে বিয়ে করলে তো তারই মেয়ে সব পাবে, তাই না? কিন্তু সব পরিকল্পনা শেষ করে দিয়ে চলে গেল মেয়ে। ভাইয়ের সামনে তার মুখ রাখলো না। সব হয়েছে গাধি মেয়ের জন্য, নিজের ভালো মন্দ বোঝে না। বাহ, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বিকেলে চলুন, ডাক্তার দেখাবো। মাথা ব্যথা এটা তো এমনি ওষুধে ঠিক হবে না, আপনার বয়স হচ্ছে, তাই না? তোহফা তখন শ্বশুরের কথা শুনল। কি এমন ওষুধ খায় যাতে শরীর ঠিক থাকে, আর না খেলে অসুস্থ লাগে? আর তাও তার বোন এনে দেয়। রাফসান রহমান কিছু বলতে যাবেই এর মধ্যেই ফুহু চেঁচামেচি করে বলতে শুরু করলো। এই মেয়ে, বাড়িতে আসতে না আসতে নিজের হুকুম জারি চালাচ্ছ, তাই না? আমার ভাইয়ের এতদিনের সমস্যা যখন সামলে এসেছি, তো এখনও পারবো? তুমি চুপ থাকো, এত নাক গলাতে হবে না। নতুনের মতো থাকো, আর এই বাড়িতে আমি যা বলি তাই শেষ কথা। ভাইকে ডাক্তার দেখানোর হলে আমি নিয়ে যাব, তোমাকে এত পাকনামানি করতে হবে না। আপনি এমন কি ওষুধ দিবেন যাতে তিনি একেবারে সুস্থ হয়ে যাবে? আমার জানা মতে আপনি ডাক্তার নয়, তাই না? দেখলি ভাই, দেখলি তোর সামনে তোরই ছেলের বউ আমার কাছে কেমন জবাব দিয়ে যাচ্ছে। তুই কিছুই বলবি না? আমি তোর খারাপ চাই বল? আমি চাই সব সময় মিলেমিশে থাকতে, একসাথে। রাফসান রহমান কিছুই বলছে না, তার শরীর খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে গিয়ে শুয়ে থাকতে। তিনি শুধু বলল, তোমরা চুপ থাকো। আর বুবু ও ছোট মানুষ, বুঝতে পারেনি, ওর কথায় কিছু মনে করো না। আমরা জানি তুমি এই সংসারের জন্য কি। এই বলে তিনি ঘরের দিকে গেলেন হাঁটি হাঁটি পায়ে। সালমা চিন্তা করলো আজই সন্ধ্যায় যেতে হবে একবার। আস্তে আস্তে সব কিছুর মেয়াদ শেষ হচ্ছে, শেষ হওয়ার আগেই আবার নতুন ডোজ দিতে হবে। তোহফা তাকিয়ে আছে ফুফু শাশুড়ির পানে। তার মুখমণ্ডল দেখে বোঝার চেষ্টা করছে তিনি আসলে কি চিন্তা করছে। এভাবে বেশ কয়েকদিন চলে গেছে। তোহফার ভাবনাগুলো আরও জটিল হচ্ছে। তোহফার সন্দেহগুলো সত্যিতে পরিণত হোক তা চায় না, কিন্তু এই কয়েকটি দিনে যা যা লক্ষ্য করেছে তা প্রায় সব কালো জাদুর দিকে ইঙ্গিত করে। এই ব্যাপারে তোহফার বাবা থাকলে সাহায্য করত, কিন্তু তিনি আর বেঁচে নেই। বর্তমানে তাহাকে সাহায্য করার মতো লোক চোখের সামনে দেখল না। তোহফার শ্বশুর মশাই প্রায় অসুস্থ থাকে, খায় না ঠিক করে, মাথা ব্যথা থাকে, আর তার থেকে ফুফু শাশুড়ির অস্বাভাবিক আচরণ তার ভাবনাগুলো এলোমেলো করে দিচ্ছে। তোহফার ফুপু প্রতিদিন সন্ধ্যায় কোথাও যেন যান, প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকে। তোহফা তাকে প্রশ্ন করায় আরও চেঁচামেচি করেন। প্রতিদিন রাতের খাবারের শেষ রাফসান রহমানকে 1 গ্লাস দুধ দেন, আর তা না অসত্য তিনি খান। একদিন তোহফা খেয়াল করলো কি যেন মিশালো দুধের ভিতর। সাফির তার ফ্যামিলির ব্যাপারে খুব উদাসীন, তোহফার সাথেও ঠিক করে কথা হয় না। যেদিন তোহফার মা তাদের বাড়িতে যেতে বলল, কিন্তু এক উত্তরে সে বলে দিল তার কাজ আছে। তোহফা তার মায়ের উপর রাগ করে আছে, তাই সেও যায়নি একা। তোহফা আরেকটা খবর শুনল, তার বড় ননদ সীমা নাকি ডিভোর্সি। এইসব জাদুবিদ্যা শুনতে শুনতে বড় হয়েছে সে। প্রথমে বাবার কাছে, তবে বেশি কিছু মনে নেই, তখন ছোট ছিল, কিন্তু নানি প্রায় বাবার কথা বলতো আর গল্প করত। তিনি নাকি অনেক বড় রাখি, যারা কালো জাদু থেকে মুক্তি প্রদান ছিলেন,
তার ভাবনা যদি সত্যি হয় তাহলে তো প্রমাণ লাগবে, আর নাও হতে পারে। কিন্তু তার সন্দেহ হচ্ছে আশেপাশের বিষয়গুলো থেকে। এত বড় ভয়ঙ্কর পরিকল্পনা নিজের মানুষ কী করে করতে পারে? মুহূর্তেই তার বাবার কথাগুলো মনে পড়ে গেল। দূরের শত্রু চিহ্নিত করা যায় খুব সহজে, কিন্তু সেই ব্যক্তি যদি তোমার কাছের কেউ হয় তাহলে তুমি কখনোই চিহ্নিত করতে পারবে না। ছোট তোহফা জিজ্ঞেস করেছিল কেন পারবে না সে। উত্তরে বাবা বললেন, তুমি কিভাবে পারবে? যে ব্যক্তি তোমার ক্ষতি করছে সে ব্যক্তি তোমার আপনজন। তুমি তাকে কখনোই সন্দেহের তালিকায় নিবে না, বরং তিনিই তোমার সন্দেহের তালিকা লম্বা করতে সাহায্য করবে। আপনজন নামক শত্রু তোমার ভাব বুদ্ধি কেড়ে নিবে। তোমাকে এটা বোঝাবে যে সেই আপন, সেই তোমার ভালো চায়। যে শত্রু সে তোমাকে আঘাত করবে, তোমার মুখোমুখি দাঁড়াবে, তোমার সাথে লড়াই করবে। আর তোমার আপনজন নামক ক্ষতিকারক ব্যক্তি কখনোই সামনে আসবে না, তোমাকে পিছন থেকে ছুরি চালাবে। বাবা, এগুলো আসলেই জাদুবিদ্যার মাধ্যমে ক্ষতি করা যায়? তোহফার কথার উত্তরে তিনি শুধু এটাই বলেছিলেন, তুমি বড় হও সব বুঝবে। সব কিছু ভাবতেই তোহফা ঘামতে শুরু করলো। সে ভীত হচ্ছে, সেটা দেখে মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। সাফির বাড়ি আসলো। দুপুরে খাবার খেতে আবার দোকানে বসতে হবে। রাফসান রহমানের শরীর ভালো নয়, ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাও ফুফুর জন্য পারছে না। গুরুজন মানুষ, তার সঙ্গে তো মারপিট করা যায় না। সবার খাওয়া শেষ, তোহফা ঘরে আসলো। তার মাথায় যা ঘুরপাক খাচ্ছে, এর সমাধান কিভাবে করবে সে? কিভাবে শুরু করবে সে? সাফিরকে বললে একদম বিশ্বাস করবে না, আর ফুফু কোনোভাবে বুঝতে পারলে তিনি আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারেন। তোহফার মনে হচ্ছে পরিবারের সবাইকে ফুফু কুফরি কালাম দিয়ে বন্ধ করে রেখেছে। তোহফা চিন্তিত সহকারে বসে আছে। সাফির জিজ্ঞেস করলো কি হয়েছে। সাফিরকে চমকে দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা নিধি আপু কিভাবে আত্মহত্যা করেছিলেন? সাফির বেশ অবাক হয়, কিন্তু তা বুঝতে দেয় না। তোহফাকে ছোট করে উত্তর দেয়, বিষ খেয়ে। এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি তো বললে 2-3 দিন থাকবে, একদিন না যেতেই চলে আসলে তুমি। আসলে বাড়ির সবাইকে মিস করেছিলাম, বিশেষ করে আপনাকে, তাই খুবই তাড়াতাড়ি চলে আসলাম। কেন, খুশি হননি? তোহফা হাসি দিয়ে কথাটা বলল। সাফির তোহফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের বিয়ের অনেকটা দিন পার হয়ে গেছে, কিন্তু সবটা স্বাভাবিক করতে পারছে না। মাঝে মধ্যে ইচ্ছে করে সম্পর্ক থেকে বের হয়ে আসতে, আবার ওর সঙ্গে সংসার করার স্বাদ জাগে। সাফিরের অসুস্থতা দিনে দিনে বাড়তেছে। রাতে ঠিকমতো ঘুম হয় না। বাজে স্বপ্ন দেখে মনে হয় ওকে কেউ ডাকছে কালো ছায়ার মতো। সারাক্ষণ সঙ্গে থাকে, ওর সাথে এটা অনুভব করে। সংসার আগের মতো আয় নেই, বাবা অসুস্থ, বোনদের বিয়ে দিতে হবে, কত দায়িত্ব তার। কিন্তু নিজের মানসিকতা ঠিক নেই যে কিভাবে থাকবে, টাকার অভাব অনেক। কি দেখছেন? কিছু না, বিকেলবেলা যখন আসবে তখন আমাকে বলতে, আমি গিয়ে নিয়ে আসতাম। এমনি বলিনি, আসতে পারি তাই। আপনি এখন দোকানে যাচ্ছেন? হ্যাঁ, কেন, কিছু বলবে? না, এমনি, আপনি যান। আচ্ছা, আসছি। এই বলে সাফির বের হয়ে গেল। তোহফা ভাবছে কিভাবে কি করা যায়। আজ শনিবার, আজকে ফুফু বাড়িতে থাকবে না। এই সুযোগে ঘরের ভিতরের কাজ শেষ করতে হবে। সন্ধ্যা হচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। তোহফা শাশুড়িকে নিয়ে নামাজ আদায় করে নিল। মাগরিবের নামাজের সময় শেষ হতে না হতেই ফুফু তার নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। তোহফার শাশুড়ি তাদের ঘরে বসে আছে, সাথে তোহফাও। ও ভাবলো আগে শাশুড়ি মাকে বলা যাক, তিনি নরম মনের মানুষ, সহজে বিশ্বাস করবেন নিশ্চয়ই। মা, একটা কথা বলবো? বলো। আপনি কি জানেন ফুফু এই বাড়ির সবার উপর কালো জাদু করে রেখেছে? তিনি সবাইকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য কুফরি কালামের সাহায্য নিয়েছে। এই যে বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এর পেছনেও আপনার ননদের হাত রয়েছে। তারপর আপনার ছেলের উপরও শুরু করেছে জাদুটোনা। আপনি এই বাড়ির বউ, সত্যিই কি এই সম্পর্কে জানেন না মা? রুমা খাতুনের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তাকে বোঝা যাচ্ছে তিনি অবাক নয়, কিন্তু ভয় পাচ্ছেন। তোহফা তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। রুমা খাতুন ঘামছে অনবরত। রুমা খাতুন আমতা আমতা করে বলে, আমি জানি তোফা। কি আপনি জানেন আর এই সম্পর্কে কিছুই বলেননি? আপনার নিজের চোখের সামনে সবার ক্ষতি হচ্ছে আর আপনি চুপ করে আছেন। মা, আপনি বুঝতে পারছেন কি হচ্ছে এ বাড়িতে? তোহফা বেশ উত্তেজিত হয়ে গেল। ও বিস্মিত না হয়ে পারছে না। ওর শাশুড়ি সব জানে আর কাউকে কিছু বলছে না। রুমা খাতুন কোনো কথা বলছে না, শুধু কান্না করতেছে। মা, আপনি কাঁদবেন না, আমার কথার জবাব দিন। একটা রক্ত মাংসের মানুষ বিশ্বাস হয় কিভাবে?
তা তাকে না দেখলে বুঝতে পারতাম না। তোফা, আমি মা হয়েও অসহায়। আমি কিছু বলতে গেলে সবাইকে উনি শেষ করে দিবে, এটা বলেছেন আমায়। তুমি জানো না কত ভয়ঙ্কর ওই মহিলা। আমি দেখেছি তার অন্ধকার জগতের কাজকর্ম। আমাদের সবাইকে শেষ করে দিবে, ওই কথা আমি কাউকে বলার সাহস পাইনি। আমি চেয়েছি যে অন্তত সবাই বেঁচে থাক, প্রাণটা না যাক। তোফা কি বলবে বুঝতে পারছে না। নিজের ফুফু এত খারাপ কিভাবে হয় ও জানে না। ওর কষ্টগুলো সবাই দেখতো, কিন্তু এই পরিবারের ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে তা তারা নিজেরাও জানে না। তোফা বুঝতে পারছে না কি করবে, হাত পা কাঁপতেছে ওর। নিজের ফুফু এত খারাপ কিভাবে হয়? উনি নিজের নয়, আমার শাশুড়ির আগের পক্ষের মেয়ে। সাফিরের বাবার আপন বোন নয় তিনি। তোফা আরেক দফায় অবাক হচ্ছে। কি নিষ্ঠুর পরিকল্পনা এই মহিলার! আল্লাহ, এর বিচার করুন, কঠিন বিচার। রুমা খাতুন সমানে কান্না করছে, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। তোফা কি বলবে বুঝতে পারছে না। শাশুড়ি মায়ের পায়ের কাছে বসলো, হাতের উপর হাত রাখলো। মা, আপনি আমাকে একটু সাহায্য করুন আর পাশে থাকুন। আমি আপনার সংসার ঠিক করে দেব। প্রতিনিয়ত মরার থেকে একবার চেষ্টা করে দেখি, হয়তো আমরা বেঁচে যাব আল্লাহর রহমতে। তুমি কিভাবে ঠিক করবে? কি করবে? আমার উপর ভরসা রাখুন, আমি জানি সব। আর এর সমাধানও বের করেছি, শুধু আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। রুমা খাতুন বুঝতে পারছে না তোহফা কিভাবে সব ঠিক করবে, তবু ওর হ্যাঁতে হ্যাঁ বলল। কবি রিজবি সব কথা তাকে খুলে বলল। তিনি তো প্রথমে খুব ভয় পাচ্ছেন, কিন্তু তোহফা বোঝালো জীবনের রিস্ক না নিলে এর থেকে বের হতে পারবে না ওরা। প্রথমে শ্বশুরের খাবারের ওষুধটা চেঞ্জ করে দিল, তারপর বাড়ির চার কোনায় পানি ছিটালো, আর শাশুড়িকে আরেকটা দিল যেটা খাবারের সাথে মিশাতে বলেছেন। প্রতিনিয়ত শেষ হচ্ছে এই বাড়ির মানুষ, আর তারা নিজেরাই জানে না। এভাবে 2 থেকে 3 দিন চলে গেল। তোহফা এবং রুমা খাতুন ঠিক করলো সাফিরকে সব বলবে। তারা নিয়ম মেনে সব করছে। এই 2 দিন সালমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। তোহফা কোনো না কোনো বাহানায় আটকে রেখেছিল। সালমাও বেশি জোরাজোরি করেনি। এমনিতেই তোহফা সেদিন সন্দেহ করে বসেছে, খুব জিজ্ঞেস করেছিল কোথায় যাই সে। এই মেয়ে খুব বেড়েছে, এর একটা ব্যবস্থা নিতে হবে ভাবলেন তিনি। আজ সন্ধ্যায় সালমানাকে আবার বের হবে, তাই এই সুযোগে সব বলবে সাফিরকে। তোহফার সঙ্গে সালমাও আসলো সাফিরের ঘরে। আজ সাফিরের শরীরটা খুব একটা ভালো নয়, তাই সন্ধ্যার পর দোকানে বসেনি, ঘরে শুয়ে আরাম করছে। মা বউকে একসঙ্গে দেখে উঠে বসে। সাফিরের বাবা আগের থেকে বেশ সুস্থ আছেন, আর ওর দাদি ঘরে শুয়ে আছে। বয়স হয়েছে তো, সন্ধ্যার পরপর ঘুমের দেশে পাড়ি দেয়। দাদির ঘরে সাইমা সীমা রয়েছে। মা বসো, কিছু বলবে? দুইজনে একসঙ্গে আসলে যে। হ্যাঁ বলো। বলো। রুমা তোহফাকে বলে। তোফা, তুমি বলো। সাফির একবার তোহফার দিকে আরেকবার মায়ের দিকে তাকায়। আপনার ফুফু আপনাদের উপর কালো জাদু করেছে, আধুনিক অর্থ দ্বারা ব্ল্যাক ম্যাজিক বলে। কুফুরি কালাম দিয়ে নষ্ট করে দিচ্ছে সংসার। সাফির বিস্মিত হলো, অবাক চোখে মায়ের দিকে তাকালো। হঠাৎ করে এমন কথা বললে যে কেউ বিস্মিত হবে। রুমা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালেন। সাফিরের মুখ থেকে কথা বের হচ্ছে না। যাকে ছোট থেকে এত সম্মান এবং ভালোবেসে এসেছে, এই মানুষটা এত বড় ক্ষতি করছে ওদের অগোছরে। তোহফার কাছে পানি চাইল, গলাটা কেমন যেন শুকিয়ে আসছে ওর। তোহফা নিধির মৃত্যুর কথাও বলল, এবং ওর সন্দেহ, আর ও যে রাখি সাহায্য নিচ্ছে এবং বাথরুমের পাশে যে মাংসের টুকরো পেয়েছে সব খুলে বলল। সাফির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাফির জানে উনি নিজের ফুফু নয়, কিন্তু কখনো আলাদাভাবে দেখেনি। বোনদেরও এই কথা বলেনি ও, যাতে সে মনে না করে আপন ফুফু নয় তাই কম ভালোবাসে। তার জন্য বোনদের বলেনি যে উনি তাদের আপন ফুফু নয়। তার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নিধির মৃত্যুর পর তার মেয়েকে বিবাহ করতে রাজি হয়েছে, যেখানে তার ওনার মেয়েকে ওর একদম পছন্দ ছিল না, কিন্তু ফুফুর কথা চিন্তা করে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন কি হবে তোফা? আপন মানুষের সঙ্গে কিভাবে লড়বো আমি? ওই মানুষটাকে ছোট থেকে ভালোবেসে এসেছি, তাকে কখনোই বুঝতে দেইনি সে আমার আপন ফুপু নয়। উনি কোনো আপন মানুষ নয়। যদি হতো তাহলে এত বড় ক্ষতি কিভাবে করতো সে? সব ঠিক হয়ে যাবে, শুধু তার নিয়ে আসা কোনো ধরনের খাবার খাবেন না এই কয়দিন। সবাইকে একটু সাবধানে থাকতে হবে। এই বাড়িতে অনেক তাবিজ রয়েছে, ওইগুলো সংগ্রহ করতে হবে, তাহলে তার শক্তি কিছুটা হলেও নষ্ট হবে। সবাইকে খুব সাবধানে থাকতে হবে। ফুফুকে বুঝতে দিলে চলবে না যে আমরা সব জানি,
তাহলে কিন্তু কিছুই করতে পারবো না। মা আপনি চলুন, বাইরে যাব। ঘরের 4 কোণা থেকে 4 মুঠি মাটি প্রয়োজন। ফুফু আসার আগেই এটা নিতে হবে। রুমা আর তোহফা বের হলো। বাহিরে সাফির শুয়ে আছে, ভাবছে কার কি ক্ষতি করছে ও, কিসের জন্য আল্লাহ ওর এত পরীক্ষা নিচ্ছে। বারবার নিধির গর্বে নিজের বাচ্চার কথা মনে পড়ছে। পৃথিবীতে আসতে পারল না ও নিজের বাবার অবহেলায়। যদি ও আগে বুঝতো তাহলে হয়তো বেঁচে থাকতো সে। আর নিধি কত কষ্ট পেয়েই মারা গেছে। এখন তোহফার জন্য খুব চিন্তা হচ্ছে। ওর কিছু হয়ে গেলে সাফি নিজেকে মাফ করতে পারবে না। সাফিরের হাত পা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ সুই ফুটাচ্ছে ওর শরীরে। চোখ লাল হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে, মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। মুহূর্তেই মনে পড়ল বিকালে ফুফুর দেওয়া মিষ্টি খেয়েছে ও। তোহফা আর রুমা বাড়ির কণা থেকে মাটি সংগ্রহ করলো এবং তার সঙ্গে পেল 8টা তাবিজ এবং 4টা চোখ। বুঝতে পারছে না এগুলো মানুষের নাকি পশুর চোখ। এ কি সাফির, তুই নিচে কিভাবে পড়ে গেলি? সাফির, এই সাফির। রুমা খাতুন অনবরত ডেকে যাচ্ছে, কিন্তু সাফির কোনো কথা বলছে না। তোহফার খুব ভয় হচ্ছে। কি হলো? হঠাৎ করে সুস্থ মানুষ রেখে গেছিল। তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে মুখের উপর ছিটালো। রুমার চেঁচামেচিতে সীমা আর সাইমা আসলো এই ঘরে। সবাই ধরে খাটে শুয়ে দেওয়ার অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সাফিরের জ্ঞান ফিরে এলো। সাফির কোনো কথা বলছে না, মুখ ভরে রক্তবমি করতেছে। রুমা খাতুন কান্না করছে। তোহফার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফোন হাতে নিল, কবির রিসবিকে কল দিল। উত্তেজিত কণ্ঠে তাকে বলছে, আসসালামু আলাইকুম কাকা। কাকা হয়তো সব শেষ। কাকাও বমি করতেছে, রক্ত বমি। কি করব বুঝতে পারছি না। তোহফা শান্ত হও, কিছু হবে না। বুঝতে পেরেছি, ধৈর্য ধরে আমার কথা শোনো। আমি এক লোক পাঠিয়েছি, তুমি তাকে যে জিনিসগুলো সংগ্রহ করতে বলেছিলাম সেই জিনিসগুলো দিয়ে দাও। আশা করি সংগ্রহ করতে পেরেছ। হ্যাঁ, আমার কাছে সব আছে, আপনি লোক পাঠান। আর তুমি সারিফকে আমার দেওয়া পানিটাও খাও এবং মুখ মুছে দাও ওই পানি দিয়ে। ওর বালিশের নিচে তাবিজ আছে, তোমার ফুপু রেখেছে, ওইটা বের করে দেবে। চিন্তা করো না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি কাল আসবো তোমাদের বাড়িতে। আজ রাত অবধি ধৈর্য ধরে থেকো। আচ্ছা। সাবধানে থেকো। তোহফা কবির রিসবির কথা অনুযায়ী সব করলো। তারা পাঠানো একজন লোক আসছে, তাকে সব দিয়ে দিছে ও। সত্যি সত্যি সাফিরের বালিশের নিচে একটা তাবিজ পেল, সেটাও দিয়েছে। নিধির একটি শাড়ি আর ফুপু ব্যবহৃত একটা কাপড়। বাড়ির 4 কোণা থেকে 4 মুঠি মাটি আর 8টা তাবিজ ও সেই 4টা চোখ। সাফির বমির সঙ্গে চুল আর মাংস পড়েছে। সবাই ভয়ে আটকে উঠল। সাইমা আর সীমাকে এই ব্যাপারে কোনো শব্দ করতে নিষেধ করছে। ফুফু যেন জানতে না পারে এই সম্পর্কে। আজ রাতটুকু সাবধানে থাকতে হবে ওদের। রাত পার হয়ে গেছে। কোনো রকম সাফির খুব অসুস্থ হয়ে পড়েছিল, মোটামুটি এখন সুস্থ আছে। এই কথা ফুফি জানে না। সালমা রাতে গেছিল তান্ত্রিকের কাছে, তার কথা জানিয়েছে। সেই তান্ত্রিক বলল তার দেওয়া তাবিজের মেয়াদ শেষ হয়ে গেছে, তার জন্য সবাই তার বিরুদ্ধে যাচ্ছে। এতদিনের পরিকল্পনা সব শেষ হয়ে যাবে তার, এটা কিছুতেই মানতে পারছে না সে। সালমা ভাবে সে ছোটবেলা থেকে অবহেলিত। তার আপন বাবা নিজের কাছে রাখেনি, মায়ের সঙ্গে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। তার মায়ের যখন বিয়ে হয় তার বাবার সঙ্গে, তখন খোদেজা বেগমের বাবার বাড়ির মানুষ খুবই গরিব। জামাই মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তার সামর্থ্য দেয়নি তাদের। এর জন্য প্রায় খোদেজা বেগমের প্রথম স্বামী মারধর করত। তার উপর নেশা পানির অভ্যাস ছিল, ঠিকমতো সংসারে টাকা দিত না। খোদেজা বেগম অনেক কষ্ট করে স্বামীর সংসার করার চেষ্টা করেছে। বাঙালি নারী, নিজের গায়ে দাগ লাগাতে চায়নি, কিন্তু হয়তো তার ভাগ্য সহায় হয়নি। সালমার বাবা তাকে ছেড়ে দিল মায়ের সাথে। খোদেজা বেগমের পরিবারের সবাই আবার জোর করে বিয়ে দিল সাফিরের দাদার সঙ্গে। তিনি যথেষ্ট ভালো মানুষ, তবুও বউয়ের আগের পক্ষের মেনে নিতে চায়নি। হয়তো কোনো পুরুষই চায় না এটা, কিন্তু খোদেজা স্বামীর হাতে পায়ে ধরে সালমাকে তাদের বাড়ি রাখলো। খোদেজার স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে আস্তে আস্তে মেনে নিয়েছে, কিন্তু পুরোপুরি নয়। বছর ঘুরতে না ঘুরতেই রাফসান রহমানের জন্ম হলো। সবাই খুব খুশি, কিন্তু সালমা খুশি নয়। তিনি ভাবেন একে তো এটা তার আপন বাবার বাড়ি নয়, তার উপর আবার ভাইয়ের জন্ম। এখন তো তাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তখন বেশিও বড় নয় সে। তিনি প্রচুর কান্না করত, মায়ের সঙ্গ পেতে চাইতো, কিন্তু মা ভাইকে সামলাতো। তার যত্ন বেশি হতো না এখানেও, অবহেলায় পড়ে থাকে। আস্তে আস্তে বড় হতে লাগলো রাফসান রহমান। বিয়ে করে বউ নিয়ে আসলেন। ছোট থেকেই তার মন বিষিয়ে আছে সবার প্রতি। সে বিরক্ত। সে মনে করতে শুরু করলো
যার কাছে টাকা সম্পত্তি থাকে সেই সবার উপর ক্ষমতা জারি করে। রাফসান রহমানের বিয়ের আগেই রাফসান রহমানের বাবা মারা গেছে। একদিন খুদেজাকে বলতে শুনেছে রাফসান রহমানের দাদার বাড়ির বেশ কিছু সম্পত্তি আছে, কিন্তু তাতে আবারও সমস্যা আছে, পেতে হলে কষ্ট করতে হবে। জাদুর বুদ্ধি দাতা ছিল সালমার বান্ধবী, সে বুদ্ধি দিল যে সব সম্পত্তি নিজের নামে করতে। সালমা এবারের মেয়ে নয়, তাকে রাফসান কানা করিয়েও দিবে না, সারা জীবন ভিক্ষা করে খেতে হবে তার। এর মধ্যে সালমার বিয়ে হলো। তিনি রাজি ছিলেন না বিয়েতে, কারণ ছেলে গরিব। এতদিনে তার মনে লোভের ভয়ঙ্কর বাসা বেঁধেছে। তিনি এত পরিমাণ লোভের জালে পড়েছে যে তার থেকে বের হওয়া কঠিন। টাকার জন্য সবকিছু করতে পারেন তিনি। তার ধারণা রাফসান রহমান ইচ্ছে করে এমন বিয়ে দিয়েছে তার। বিয়ে হলেও প্রায়ই বাবার বাড়ি থাকতো, বলতো শাশুড়ি অত্যাচার করে, আর তার স্বামীও বাধ্য হয়ে তার সঙ্গে থাকতে শুরু করে। সালমা বান্ধবীর কথা অনুযায়ী তিনি এক তান্ত্রিকের কাছে যাওয়া শুরু করলো। তার উদ্দেশ্য পরিবারের সবাইকে নিজের হাতের মুঠোয় রাখা। আস্তে আস্তে তদবির দিতে শুরু করলো। অনেকটা কঠিন কাজ ছিল, সবার চোখ ফাঁকি দিয়ে তিনি সব করত। কেউ বুঝতে পারল না সালমার পিছনের কাজকর্ম। এরপর হঠাৎ সিদ্ধান্তে আসলো তার মেয়ে তোহফাকে সাফিরের সঙ্গে বিয়ে দিবে, তাহলে সমস্যাই হবে না, ভাইয়ের যাবতীয় সব কিছু তার হবে। কিন্তু সাফির বিয়ে করে নিয়ে আসলো, তাতেই মাথায় আগুন ধরে গেল। কিছুতেই এই সংসার হতে দিবে না সে। সাফিরের উপর কোনো জাদুর কাজ করতো না, কারণ ও কাছে থাকতো না, ঠিক তদবির দিতে পারতো না। তাই তিনি শয়তানের পূজা করতে বসলো, যাতে দূরে বসেও ক্ষতি করতে পারে। কিন্তু তাতে মেলা সময়। ততদিনে নিধির গর্ভে সাফিরের বাচ্চা এসে গেছে। তিনি আর সময় নষ্ট করলো না, বাচ্চা সহ মেরে ফেলেছে। আর ফ্যামিলির কাছেও সাফিরের কাছে রোমা খাতুনকে ছোট করে রেখেছে। এরপর মেয়ে বিয়ে দিল সাফিরের সঙ্গে। টাকার জন্য বিদেশ পাঠালো তাকে, কিন্তু তার বোকা মেয়ে পালিয়ে গেল অন্য কারো সঙ্গে। চেয়েছিল মেয়ের সম্পর্কেও নষ্ট করে দিবে, কিন্তু তার পারেনি। মেয়ে হুমকি দিয়েছে যদি এমন কোনো কাজ করে তাহলে তার থেকে খারাপ কেউ হবে না, সেও তার মেয়ের শেষ দেখে ছাড়বে। তার জন্য আর কোনো কিছু করেনি। সালমা শয়তানের উপাসনা করে। যদি তার পরিকল্পনা মতো সব কিছু না হয় তাহলে নিজেকেই খুব বড় ক্ষতির মুখে পড়তে হবে। তাই কাল গেছিল তান্ত্রিকের কাছে, সব ঠিক আছে কিনা। সে বলল বাড়িতে কিছু সমস্যা হচ্ছে। সালমার সন্দেহ হচ্ছে এসব তোহফা মেয়েটা করছে। তার ইচ্ছে করছে নিধির মতো এটাকেও মেরে ফেলতে। নিধিও খুব বেশি পাকামি করেছিল, সব বিষয়ে তার কৌতূহল ছিল অনেক। একবার তো তার পিছুও নিয়েছিল। সালমা এখানে কোনো অন্যায় দেখে না। সে ভাবে এটা অন্যায় কিভাবে হয়, ভাইয়ের সম্পত্তিতে তার সমান ভাগ রয়েছে। কিন্তু মা তো সোজা বলেই দিয়েছে তিনি কোনো সম্পত্তি পাবে না। তাই তিনিও দেখিয়ে দিয়েছে তাকে ভাগ না দিয়ে কিভাবে সুখে থাকে এরা। সালমা নিজের ঘরে বসে আছেন। বাড়িতে কি হচ্ছে তা এখনো বুঝতে পারছে না সে। সালমা মনে মনে ভাবছে, আজকাল কেউ তোকে আগের মতো মান্য করে না। যা সন্দেহ করেছি তাই সত্যি হলো। ওই তোফাকে শেষ করে দেব আমি। এতদিনের পরিকল্পনা ওর জন্য শেষ হয়ে যাবে আমার। এত টাকা সম্পত্তি সব হাতছাড়া হবে। এই সম্পর্কে সাফির কিছু জানে না, শুধু ভাইয়ের মৃত্যু হলে সব কিছু সহজ হবে। টাকা পয়সা ছাড়া আজকাল মানুষ দাম দেয় না। সারা জীবন অবহেলা করে এসেছে মা, তারপর আবার বিয়ে করলে এখন ছেলেকে সব দিয়ে দেবে। এই সংসারের জন্য কি না করেছি, দিন রাত খেটে মরেছি, আর এরা লাথি মেরেছে। যখন রাফসানের দাদা দাদি বেঁচে ছিল তখন তো দুই চোখেই দেখতে পারেনি। যেই না আমার হাতে শক্তি এলো অমনি সবাই আমার চাকর হয়ে গেল। কম কষ্ট করিনি, এখন শেষ সময়। রাফসানের ছেলে মেয়ে সব নিয়ে এটা কখনোই হতে দেওয়া যাবে না। সালমা বের হয়ে আসলো। সকাল হয়েছে, এখনো নাস্তা তৈরি করার নাম নেই, তাই ডাকতে লাগলো, তোফা, এই তোফা, বাড়িতে কি নাস্তা তৈরি করবে না? যা ইচ্ছে তাই করছো তুমি আজকাল তোফা। খুব জোরে জোরে ডাকতে লাগলো। একটু পর তোহফা ঘর থেকে বের হয়ে আসলো, এসে ফুফুর সামনে দাঁড়ালো এবং বলল, এত চেঁচামেচির কি হয়েছে? ফুফু বাড়ি মাথায় তুলছেন কেন? এই অসভ্য মেয়ে, বড়দের সম্মান দিতে জানো না? সংসার করা দেখিয়ে দেব তোমায়। আমার সাথে এই আচরণ করে এখানে সংসার করতে পারবে না। আপনি সম্মান করার মতো মানুষ নয়। আপনার অপকর্ম ধরা পড়ে গেছে ফুফু। আপনার আসল রূপ দেখানোর পালা এখন। আপনি পরিবারের জন্য কি কি করেছেন তার হিসেব আজকে হবে ফুফু। সালমা একটু একটু ভয় পাচ্ছে। কাল বাবা তান্ত্রিক যা বলল তাই হয়তো সত্যি হচ্ছে।
সবাই তার হাতের বাইরে চলে গেল নাকি? সালমার ভয় হচ্ছে খুব। আমতামতা করে বলল, এই মেয়ে, কি বলছো তুমি? কি করেছি আমি? আপনি কি করেছেন তা তো আজ বিচার হবে, তাই না? তার আগে বলুন, আমার স্বামীকে কি খাইয়েছেন আপনি? কেন অসুস্থ হয়ে পড়েছে ও? সালমা অবাকের মতো ভান করে বলল, কি হয়েছে সাফিরের? আর আমি কি খেয়েছি? তোমার মাথা খারাপ হয়ে গেছে তোফা? আমার ভাইপোকে কিছু খাইয়ে মারতে চাইবো? সেটা হয়তো আপন হলে ভাবা যেত, কিন্তু আপনি তো আপন ফুফু না আমার স্বামীর। আপনি একটা নাগিন, বিষাক্ত নাগিন। সংসারটা শেষ করে দিছেন, আস্তে আস্তে বিষ দিতেছেন, মানুষগুলোকে জীবন্ত লাশ বানিয়ে রেখেছেন। সালমা ঘামছে। কি বলছে এই মেয়ে? সত্যি সত্যি সব বুঝে ফেললো নাকি? কাল বাবা বলেছিল এই মেয়েটাকে শেষ করে দিতে, কিন্তু রাজি না হয়ে কত বড় ভুল করছে সে এখন বুঝতে পারছে। সালমা কিছু বলতে যাবে, তখনই কবি রিজভী আসলো। বাবু, তুমি এতটা নিচে নামতে পারো তা আমি কখনো চিন্তা করিনি। কি করিনি তোমার জন্য বলো? আপন বোনের মতো ভালোবেসেছি, যা যখন বলেছ তাই করেছি। এই বাড়ির সব কিছুই তোমার মতামতে নিয়ে করেছি। তুমি তো আমার আপন নিজের বোন, এটা মেনে এসেছি আমি। রাফসান রহমানের কথায় সালমা হতবাক হয়ে গেল। সবাই সবকিছু কিভাবে বুঝতে পারলো? সব পরিকল্পনা ধরা পড়ে গেল তার। নিজেরই জীবন ঝুঁকির মুখে পড়বে, আর এতদিনের পরিশ্রম নষ্ট, সবকিছু শেষ হয়ে যাবে। তার উপর এত সম্পত্তি, কিছুই পাবে না সে। কিছু একটা বলে এসব কিছু আটকাতে হবে, ভাবলো সালমা। কি বলছিস ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের কি ক্ষতি করেছি আমি? তোমার এই ভাই ডাকাটা আমার কাছে কত মধুর লাগে, তুমি সেটা কি জানো বাবু? তুমি যদি বুঝতে তাহলে আমার এত ক্ষতি করতে পারতে না। কি বলছিস তুই? আমি তো... সালমা আর কিছু বলতে পারলো না। এর আগেই কবি রিজভী বলে ওঠে, সেটা বাড়ি এবং আপনাদের ঘর দেখলে বোঝা যাবে। কবি রিজভীর এই কথা শুনেই সালমা রেগে গেল খুব। একটু উচ্চ বাক্যে বলে, কে আপনি? হ্যাঁ, একটা অচেনা ব্যক্তি কেন আমার ঘর চেক করবেন? এখানে কে ডেকেছে আপনাকে? সালমার কথা শুনে তোহফা তার সামনে আসলো আর বলে, উনি আমার কাকা হয় সম্পর্কে, আমি ডেকেছি তাকে। কেন ডেকেছো? তোহফা একটু হেসে বলে, আসলে ফুফু, আমাদের মনে হচ্ছে এই বাড়ির উপর কালো জাদু করেছে, তাই তাকে ডেকেছি। এই বাড়ির কিছু সঠিকভাবে হচ্ছে না, বুঝলেন? সালমা খুব ভয় পাচ্ছে, সব শেষ হয়ে যাবে আজ। এই মেয়ে, কি বলছো তুমি? তোহফাকে বলতে না দিয়ে কবি রিজভী বলে, তোহফা কি বলেছে? কাউকে আমার ঘরে যেতে দিবে না, কাউকে না। এই ভাই, তুই কিছু বল না। কি বলবো বাবু? তুমি কিছু বলার উপায় রাখুনি। ওই মেয়েটা কি না কি বললো, তাতেই আমাকে সন্দেহ করছিস? ফুফু, সন্দেহ নয়, আমি একদম নিশ্চিত এই কাজ আমাদের বাড়ির কেউ করেছে, তাই আমি কাকাকে ডেকেছি। আমি কিছুতেই আমার ঘরে যেতে দেব না। মা, তুমি তো কিছু বলো। সাফির, এই সাফির। সাফির সারা রাত ঘুমাতে পারেনি, তাই এখন সকালবেলা একটু চোখ বুঝলো। বর্তমানে বাড়িতে কি হচ্ছে তা সে জানে না। সাফিরকে সালমা ডাকতেছে, ওরে ডাকিস না, অসুস্থ। আর তোর ঘর দেখলে কি হয়েছে রে? তুই কিছুই হরস নাই, মুই জানি তো। আর নাথ বউ যা সন্দেহ করতেছে তা তো মিথ্যা, তুই হেয়া জানি। মা, তুমিও তোমার এই পক্ষের ছেলের কথা বলতেছ, তাই না? আমার কিছুতেই তোমার কিছু হয় না মা। আমার অপমান হচ্ছে তা তুমি হতে দিচ্ছ? যা সত্যি তাই বলছি মা। এত কথা কি আছে মা, বাদ দাও। কবির সাহেব, আপনি আসুন, চলেন আমার সাথে। এই বলে রাফসান রহমান কবি রিজভীকে সাথে নিয়ে গেল। সালমার ঘরের দিকে গেল। সালমা কি করবে বুঝতে পারছে না, কিভাবে আটকাবে সব, কি করবে কিছু মাথায় আসছে না। তোহফা এত বড় কাজ করতে পারে তা কখনোই মাথাতেই আসেনি। প্রথমেই সালমার ঘরে যাওয়া হলো। সালমার ঘরে কারো একটা আশা হয় না, কারণ তার নিষেধ রয়েছে। এখানে কেউ যেন না আসে, তাই প্রায়ই তো তালা মেরে রাখে সালমা। তাই ভিতরে কি হচ্ছে কেউ জানে না। প্রথমে খাটের নিচে পেল মানুষের কঙ্কাল। সবাই তো ভয়ে আঁতকে ওঠে। সালমা বাহিরে বসে রয়েছে মাথায় হাত দিয়ে। তারপর পেল 5টা তাবিজ, পাশেই রয়েছে কাঁচা মাংস আর দাঁত। এগুলো মানুষের নাকি অন্য কিছুর তা এখনো জানা যায়নি। তোহফা আগের দিনে যে তাবিজ দিয়েছিল তাতে কুফরি কালাম ছিল, তা কবি রিজভী দেখেছে। এই 5টা তাবিজ সালমা খাতুন নিয়ে এসেছে কাল সন্ধ্যায়। পরিকল্পনা ছিল আজ সবার ঘরে নতুন তাবিজগুলো রেখে আসবে। কবি রিজভী তাবিজ খুলল। প্রথমটাই ছিল সাইমার জন্য, যাতে ও পড়ালেখায় ভালো না করতে পারে আর সবসময় বোকাশোকা থাকে।
দ্বিতীয়টা সাফিরের জন্য, যাতে ও চিন্তা করা ভুলে যায়, সংসার না করতে পারে, বাবা না হতে পারে। তৃতীয়টা ছিল সীমার জন্য, যাতে ওর বিয়ে না হয়, আর হলেও যেন ভেঙে যায়। চতুর্থটা রাফসানের জন্য, তাতে ছিল যেন উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে আগায় এবং সালমার কথাই যেন উঠে আর বসে। শেষটা ছিল রুমার জন্য, তাকে বোকা বানিয়ে রেখেছে, এক কাঠের পুতুল। তাবিজে এমনটা লেখা ছিল। সালমা রুমাকে আগে থেকেই সহ্য করতে পারত না, তাই তাকে 3 বার মারতেও চেয়েছিল, কিন্তু সফল হয়নি। উনি ঠিকমতো নামাজ রোজা করেন, তাই তার সঙ্গে পেরে ওঠেনি। এখান থেকে পরিষ্কার যে সালমা শয়তানের পূজা করে। সবার তাবিজের বর্ণনা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। আদৌ এটা সম্ভব সালমার দ্বারা? খোদেজা বেগমের কখনোই তাবিজ করা লাগেনি, তিনি সবসময় তাকে অন্ধের মতো বিশ্বাস করেন। মেয়ে যা বলে তাই ধ্রুব সত্যি, যা বলতেন তাই মেনে নিত, তাই কষ্ট করে আর তাবিজ দেওয়া লাগেনি। ওই 8টা তাবিজ নষ্ট হওয়ায় নতুন করে নিয়ে এসেছে 5টা তাবিজ, আরও একটা তোহফার জন্য তৈরি করতে দিয়ে এসেছে। একটু সময় লাগবে তাই নিয়ে আসতে পারেনি। ঘরে আরও পেল সবার ব্যবহৃত কাপড়ের অংশ, নিধির কাপড়ের অংশ, আবার কারো কারো চুল, নখ, রক্ত, অনেক কিছু। রাফসান রহমানের অনেক পুরনো এক কাপড়ের অংশ, বেশ ছোটবেলার তা পেল। তোহফার শাড়ির এক অংশ, সাইমার বই, সীমার একটা ছোট আয়না, আরও অনেক কিছু পেয়েছে সবার। রাতে যখন সাফির একটু সুস্থ হয়েছে, তখন তোহফা আর ওর শাশুড়ি সিদ্ধান্ত নিল ভোর হলেই সবাইকে সবটা বলবে, তাতে তারা বিশ্বাস করুক আর না করুক। রাফসান রহমানকে বললে তিনি তো বিশ্বাস করে না, তার বোন এমন করতেই পারে না। তখন তোহফা বলল যে তার উপর ভরসা করতে, ও প্রমাণ করে দিবে, এবং আরও প্রমাণ দেখালো, সব কিছু বুঝিয়ে বলল। তাতে রাফসান রহমান বুঝতে শুরু করলো, বুঝলো তাড়াতাড়ি, কারণ তার উপর কোনো জাদু ছিল না। খোদেজা বেগমকে পরে জানালো, আর সাফির, সীমা, সাইমা আগে থেকেই বিশ্বাস করেছে। সম্পত্তির দলিল পেল। এই দলিলের সম্পর্কে রাফসান, খোদেজা আর রুমা কেউ জানে না। সাফির কিছুই জানে না, ওকে জানতে দেওয়া হয়নি। এত সব জিনিস দেখে খোদেজা বেগম হতবাক হয়ে গেল। একই দেখছে সে, কাকে এত বিশ্বাস ভরসা ভালোবাসত। মেয়ে বলতো তার ছেলের বউ ভালো না, তাকে থাকতে দিবে না এই বাড়িতে, সব কিছু নিজে নিয়ে নিবে, তাই সবসময় রাগের উপর রাখতে হবে রুমা, সংসারের বিষয়ে কোনো জোর খাটাতে দিবে না। খোদেজাও তাই বিশ্বাস করতেন। নিজের মেয়ের থেকে পরের মেয়ের ভালো থাকাটা কি আগে? তা তো নয়। সাফির বাহিরে এসে দেখলো এসব জিনিস। সালমা এখনও মেনে নিচ্ছে না, সবটা বলে যাচ্ছে তিনি করেনি। খোদেজা উঠে গেল, তার কাছে গিয়ে বলে, এককাল সাপ পাল চিমুই, মোর পোলার সুহের সংসারটা একেবারে ভাইঙ্গা হালাইরি, তোরে কি দেইনি মোরা, ক শয়তান মাইয়া। খোদেজা সালমার হাত ধরেছিল, হাত ছাড়িয়ে দিল। বেশ করেছি, এগুলো করেছি, আমার ভাগ জীবনও দিতে না। তোমরা মা ছেলে সারা জীবন পায়ের কাছে রেখেছো তোমরা, তোমাদের সংসার আমি শেষ করে দেব। তুমি তো রাফসানের বাবার সাথে টাকার লোভে বিয়ে করেছো মা, তা কি আমি বুঝি না? খোদেজা প্রচণ্ড রেগে গিয়ে এক থাপ্পড় দিল। তোরে পেটে ধরছিলাম মই, ভাবলেই তো ঘৃণা লাগে মোর। সালমা, আপনি জানেন না আপনি কোন পাপের ভেতর নিজেকে জড়িয়ে রেখেছেন। দয়া করে ফিরে আসুন। আপনি আপনার নিজের লোকের ক্ষতি করছেন, তা কি বুঝতে পারছেন? এই ভয়ঙ্কর খেলা আর খেলবেন না, আমি আপনাকে অনুরোধ করছি। কবির ইসবির কথায় সালমা ভয়ঙ্কর রেগে গেল। তার চোখ অসম্ভব লাল হয়ে গেছে, পাগলের মতো লাগছে সালমাকে, সুস্থ স্বাভাবিক মানুষ লাগছে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সালমা ঘরের সব জিনিসপত্র ভাঙতে লাগলো। তাকে কেউ সামলে রাখতে পারছে না। অবস্থা খুব খারাপ দেখে কবির ইসবি কিছুটা পানিতে কি একটা পড়লো, তারপর সালমার মুখের উপরে দেওয়ায় অজ্ঞান হয়ে গেল। তোফার এবং বাড়ির সকল সদস্যের উপর উদ্দেশ্য করে বলে, আপনারা অনুমতি দিলে আমি সালমাকে সঙ্গে করে নিয়ে যাব আমি, আর সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসবেন। এটা যত শয়তানের কাজ হোক, এই পরিবারকে সালমা কখনোই পছন্দ করে না। কিছু মানুষ থাকে এমন ধরনের, এইরকম অনেক পরিবারকে আমি সাহায্য করেছি। কেউ দাদা, চাচি, ফুপু বা আত্মস্বজন দ্বারা এমন ক্ষতির সম্মুখে পড়েছে। এমন মানুষ আমাদের আশেপাশে প্রায় দেখা যায়। এদের আমরা চিনতে পারি ঠিকই, কিন্তু সবটা শেষ হওয়ার পর চিনতে পারি। আমাদের জীবন সম্পর্কে একটা আলাদা স্থান রয়েছে, মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, এবং বোনও তাই। আমাদের কখনোই উচিত নয় তাদের ভেতর পার্থক্য করা এবং প্রতিযোগিতা করা। সালমা হয়তো স্বাভাবিক নয়, কিন্তু রাফসান রহমান অনেক আগে থেকেই বোনকে বেশি অধিকার দিয়ে রেখেছে। তার স্ত্রীর কথা কেনই বা বলে দেবে? আর ভাইয়ের সংসার তো এত কিসের কথা তার? মা হিসেবে আপনার তো উচিত ছেলের ভালোটা দেখা, তাই না?
কথাগুলো কবি রিজভী সবার উদ্দেশ্য করে বলল এবং শেষটা খদিজাকে বলল। খদিজা বেগম কিছু বলছে না, চুপ করে রয়েছে। তার তো ভুল রয়েছে। একটা সময় সালমা অতিরিক্ত অধিকার পেয়ে যখন হারাতে বসলো, তখন এমন পাপের পথ অবলম্বন করলো সে চিন্তা করলো তার নিজের স্বামী নেই, একটা মাত্র মেয়ে, তার উপর আপন ভাই নয়, তার আগে থেকেই ভাইকে এমন করে হাত করতে চেয়েছে। এক সময় অতিরিক্ত লোভে অন্ধ হতে শুরু করলো। ওই দিন সালমাকে নিয়ে যাওয়া হয়েছে, তার মানসিক অবস্থা ভালো নয়, আদৌ ঠিক হবে কিনা জানে না কেউ। সাফির আগে থেকে একটু সুস্থ আছে। রাফসান রহমান আজ দোকানে বসেছে, সাফিরকে একটু বিশ্রাম নিতে বলেছেন। সীমার বিয়ের কথা চলছে, 5 দিন পর তার পাকা দেখা। খদিজা বেগম খুব চুপচাপ হয়ে গেছে, দরকার না পড়লে কারো সঙ্গে কথা বলে না তেমন। সাইমা কথা বলার চেষ্টা করে, কিন্তু তার সঙ্গে আগের মতো আর ঝগড়াটা হয় না। রুমা খাতুন আগের থেকে চঞ্চল হয়ে গেছে, তিনি যেন সংসারের স্বাদ ফিরে পেয়েছে। তোহফা আর রুমা দুজনে আনন্দের সঙ্গে সবকিছু সামলে রাখছে। রাত 10টা। সাফির বসে আছে জানালার পাশে, পিছনে তাকালো, দেখলো তোহফা এসেছে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে। এসেই বলল, উফ, এত কাজ রাতে অর্ধেক শেষ করে রেখেছি, কাল সকালে একটু কষ্ট কম হবে। সাফি চুপ করে তোহফার দিকে এক নজরে তাকিয়ে আছে। তা দেখে তোহফা বলে, কি হলো, চুপচাপ কেন, শরীর ভালো আছে? সাফির ছোট করে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু মনের খবর নিয়ে দেখো, মন কিন্তু ভালো নেই। তোহফা কথাটা বুঝতে সময় লাগলো। সব ঠিক হলেও মনের অসুখ রয়েই গেছে। তোহফা পাশে বসলো সাফিরের। তা আপনার মনের রোগ কিভাবে ঠিক করব বলেন? তুমি কিভাবে ঠিক করতে চাও? আপনার রোগ তো আপনি বলেন, কিভাবে চিকিৎসা পেতে চান? তোহফা মিটিমিটি হাসছে। সাফিরও তাকিয়ে আছে। হঠাৎ করে হাত ধরে বলল, তুমি আমার জন্য আলো তোফা, ঠিক সূর্য যেমন চাঁদকে আলো উপহার দেয়, তেমনি তুমি আমার জন্য তোফা মানে উপহার। আমার জীবনের যত অন্ধকার তার শেষ আলো তুমি তোফা। আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার জন্য তোফা মানে উপহার স্বরূপ এসেছ। আমি নিধিকে ভালোবাসি, এটা ঠিক, কিন্তু তুমি আমার জন্য দায়িত্ব, কর্তব্য সব। আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। নিধি কখনোই ফিরে আসবে না, ও নেই বর্তমানে। তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সর্বস্ব দিয়ে আগলে রাখবো, ঠিক যেন অন্ধকারের শেষে তোমার আলোকময় আগমন। যতটুকু রাত ততটুকু তুমি প্রভাতের আলোর রূপরেখা। তোহফা সাফিরের কাঁধে মাথা দিয়ে রেখেছে, সব কথা মনোযোগ দিয়ে শুনছে চুপচাপ। কিছু সময় পর সাফির বলে ওঠে, তোফা, তুমি কি চাও না সম্পর্কটা স্বাভাবিক হোক? চাই। তোহফা মৃদু হেসে সাফিরের হাত শক্ত করে ধরল। তাতে তাদের বন্ধন আরও গভীর হয়ে উঠল। দুজনের হৃদয়ে তখন প্রেমের অমূল অনুভূতি প্রবাহিত হচ্ছে, আর পুরো পৃথিবী যেন তাদের একান্তে পরিণত হলো। এই মুহূর্তটি তাদের জীবনের এক স্মরণীয় রাত হয়ে রইল। তোহফা সোনালি শাড়িতে দৃষ্টি আকর্ষণ করে সাফিরের। সাফির তার চোখে অসীম ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে তোহফার দিকে। তোহফার হাসি যেন সাফিরের হৃদয়ের গভীরে প্রবাহিত হচ্ছে। উভয়ের মাঝে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হলো, যেখানে প্রতিটি দৃষ্টির আদান প্রদান, প্রতিটি মিষ্টি কথায় বিনিময়ে অনুভূতির গভীরতা বাড়ছে। সাফির তোহফার হাতে হাত রেখে তার চোখে চোখ রাখল এবং বলল, আজকের এই রাত আমাদের নতুন জীবনের সাক্ষী হয়ে থাকবে, যেখানে শুধু আমরা দুইজন একে অপরের পাশে থাকব, একে অপরের অনুভূতিকে অনুভব করব। পরিবেশটা যেন এক অপার প্রেমের গল্পে পরিণত হয়েছে। নরম আলোয় সারা ঘরটিকে এক সোনালি আবেশে রাঙিয়ে রেখেছে। তোহফা তার হাতে সাদা ফুলের তৈরি একটি গহনা পরেছে, যা সাফিরের চোখে আরও মোহময়ী হয়ে উঠেছে। সাফির তার মিষ্টি হাসিতে হারিয়ে গিয়ে তোহফা তা দেখছে, যেন পৃথিবীর সব কিছু তখন থমকে গেছে। তার চোখের আলোতে যেন জীবনের প্রতিটি দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা সবকিছু মুছে যেতে লাগলো। তোহফা সাফিরের কাছে গিয়ে স্পর্শ করলো, আর সাফির তার স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। সাফির বলে, তুমি জানো তো তোফা, আমার পৃথিবী তুমি, আর আজ থেকে আমাদের যাত্রা একসাথে এক ছাদের নিচে একে অপরের পাশে। আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন শোনা তুমি, শুনতে পাচ্ছ তো? তোহফা সাফিরের চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, আমারও পৃথিবী তুমি সাফির। আজ থেকে আমাদের সম্পর্ক শুধু প্রেম নয়, সঙ্গীও হবে, যেখানে একে অপরের প্রতি অব্যক্ত ভালোবাসা, যত্ন এবং বিশ্বাস থাকবে। দৃষ্টির বিনিময়ে তাদের মধ্যে হৃদয়ের এক অপূর্ব সংযোগ তৈরি হয়ে গেল।
সাফির তোহফার মুখে এক কোমল চুম্বন দিল। সেই চুম্বনে সব কথাই বলা হয়ে গেল। প্রেমের এই মুহূর্তে তাদের শ্বাস প্রশ্বাস এক হয়ে গিয়েছে এবং ঘরটি যেন এক প্রেমের পবিত্র বন্ধনে পরিণত হয়েছিল। সমস্ত বিশ্ব তখন মনে হচ্ছিল তাদের ছোট্ট পৃথিবী, যেখানে শুধুই ভালোবাসা ছিল, যেন কোনো স্বপ্নের মাঝে হারিয়ে গেছে। তোহফার চোখে ছিল এক মিষ্টি অভিমান আর অপেক্ষা। সাফিরের কাছে নিজের সমস্ত অনুভূতিকে প্রকাশ করতে চায়। তোফা, তুমি আমার জীবনে এলে যেন সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গেল। তোমার ওই হাসি, এই চোখ, সব কিছু আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তোহফার হাসি সাফিরের হৃদয়ের গভীরে প্রবাহিত হচ্ছে, আর সাফিরের প্রশংসায় তোহফা মুগ্ধ হলো। উভয়ের মাঝে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, যেখানে প্রতিটি দৃষ্টির আদান প্রদান, একটি মিষ্টি কথার বিনিময়ে অনুভূতির গভীরতা বাড়ছে। তাদের দেহের সাথে আত্মা এক হয়ে গেছে, একে অপরের প্রতি অনুভূতির গভীরতা প্রকাশ পাচ্ছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস এক হয়ে গিয়েছে। ঘরের নরম আলো, সাফিরের নরম স্পর্শ এবং তোহফার কোমল হাসি রাতটিকে একটি চিরন্তন স্মৃতিতে পরিণত করেছে। তাদের প্রেম তখন শুধু একমাত্র অনুভূতি ছিল, যা সমস্ত পৃথিবীকে অতিক্রম করে তাদের হৃদয়ের গভীরে পৌঁছায়। দুজন একে অপরের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছে। তারা এক নতুন জীবন শুরু করলো, একে অপরের জন্য, একে অপরকে ভালোবাসতে, যত্ন নিতে এবং একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা। সমাপ্ত।